থাকলে রেডি সেটার মধ্যে করিও। আর আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে গতকালকে পর্যন্ত দেখছি আমরা হচ্ছে জাভা মেথড। হ্যাঁ, গতকালকে পর্যন্ত হচ্ছে ক্লাস অবজেক্ট, ক্লাস মেথড, আর একটা কি ছিল এমন জানি। ঠিক আছে, ক্লাসের মেথড গুলা দেখছি। তো আজকে আমরা বেসিক্যালি জিনিসটা দেখবো সেটা হচ্ছে জাভার মেথড। ওকে, সো ডিসপ্লে জাভার মধ্যে যে মেথড গুলা ওটা গতকালকে যেটা দেখছি সেটাই, এটাতে আলাদা কোনো ডিফারেন্স নাই। তবে গতকালকের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে, বা গত লেকচার বা প্রিভিয়াস লেকচারে আমরা যে জিনিসটা ডিসকাস করছি সেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস মেথড। ক্লাসের ভিতরে যে আমরা মেথড গুলা লিখি, অর্থাৎ ক্লাসের মেথডস বা এটাকে বলা হয় ক্লাসের বিহেভিয়ার। এই ক্লাসের বিহেভিয়ার গুলো দেখছি। তো আজকে আমরা বেসিক্যালি জাভার মেইন মেথড বা জাভাতে কিভাবে ফাংশনস গুলা লিখে ফাংশনস এর অ্যাকচুয়ালি কাজ মানে জিনিসগুলো একটু ডিটেলস এ দেখবো। ক্লিয়ার? তোমরা আবার মনে করে না এটা, আচ্ছা যে পরে বাদ দিই। বেসিক্যালি এখানে ফার্স্টে কি হয়, যেটা একটা অপারেশন হয় দেখছি, মেথড মানে সে কিছু একটা অপারেশন করবে, কাজ করবে, অ্যাকশন করবে। এটা সিঙ্গেল অ্যাকশন নেবে, ডাবল অ্যাকশন নেবে, একটা কাজ করবে। একটা অপারেশনে একটা সিঙ্গেল অ্যাকশন বা সিঙ্গেল একটা কাজ করবে। তো মেথড এটা বেসিক্যালি হচ্ছে কালেকশন স্টেটমেন্ট। এটাই সব ল্যাঙ্গুয়েজে ফাংশন ইজ আ কালেকশন স্টেটমেন্ট গ্রুপ টুগেদার টু পারফর্ম দ্য স্পেসিফিক অপারেশন। একটা নির্দিষ্ট অপারেশন কাজ করার জন্য একটা কালেকশন, স্টেটমেন্টের কালেকশন। স্টেটমেন্ট মানে এই যে কোড লিখি আমরা, যতগুলো লাইনের কোড লিখি, কোডের যে কালেকশন সেটাকে বলা হইতেছে মেথড, যেটা একটা স্পেসিফিক কাজ করবে। একটা ফাংশনের জন্য বা একটা মেথডে একটাই কাজ করে, ওকে মাল্টিপল কাজ করতে পারেন। যেমন স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, স্টেটমেন্ট 4 সবগুলো মিলে মেথড। যেমন এইখানে ধরো সিস্টেম ডট আউট অফ প্রিন্টএফ দিস ইজ দ্য টিউটোরিয়াল point.com সামথিং। এটা ধরো এটাও একটা ফাংশন, এটাও একটা মেথড। এটা কোন মেথড? প্রিন্ট এলএফ মেথড। এটা কি করবে? কোনো কিছু একটা স্টেটমেন্টকে সে প্রিন্ট করবে। এটা একটা সিঙ্গেল মেথড। এটা কি করে? কল করবে, মেথডটা কল হবে, দেন এক্সিকিউট হবে, দেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে স্টেটমেন্টটা কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড সিম্পল, দেন এটার একটা আউটপুট আসবে। ক্লিয়ার? সো বেসিক্যালি হচ্ছে স্টেটমেন্ট কি কোড, ব্লক অফ কোড বলতে পারি। এটা সহজভাবে যদি যদি বলতে পারি যে ব্লক অফ কোড, একটা কোডের একটা ব্লক, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে এই ব্লক গুলাকে বলা হয় বেসিক্যালি স্টেটমেন্ট। ব্লক মানে স্টেটমেন্ট মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সহজ বাংলা কথায় যতগুলা লাইন আছে সবগুলো বলে স্টেটমেন্ট, আর পুরাটাকে বলতে পারে ব্লক অফ কোড। তো এই মেথডটা কিভাবে লিখে বা ফাংশন, তোমরা সি প্লাস প্লাস ফাংশন শিখছো না, ওইটা জাভাতে নাম দিচ্ছে কি মেথড, আর কিছুই না। কিভাবে লিখে জাভা মেথডটা কিভাবে লিখে, তো ফার্স্টে তোমাকে একটা মডিফায়ার দিতে হবে। এক্সেস মডিফায়ার আজকে পড়াশোনা আছে, প্যারানাইট চিল। ওকে, মডিফায়ারের মধ্যে, এক্সেস মডিফায়ারের মধ্যে তুমি এখানে পাবলিক ওয়ার্ডটা ইউজ করতে পারো, মানে সবাই অ্যাক্সেস সার্বজনীন। প্রাইভেট ইউজ করতে পারো, প্রাইভেট, ঠিক আছে, প্রাইভেট, দেন পাবলিক, প্রাইভেট আরেকটা আছে প্রটেক্টেড। আর কোনো কিছু না থাকলে ডিফল্ট। ঠিক আছে, এটা অ্যাক্সেস মডিফায়ার। ডিফাইন দ্য অ্যাক্সেস টাইপ অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, দিলে বলা, না দিলে আরো বলা। আচ্ছা, দেন এটা একটা রিটার্ন টাইপ। রিটার্ন টাইপের মধ্যে কি কি থাকবে? যদি কোনো একটা ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করে সে ইন্ট লিখবা, কোনো একটা যদি স্ট্রিং ভ্যালুকে রিটার্ন করে স্ট্রিং লিখবা, দেন কোনো কিছু যদি রিটার্ন না করে তাহলে ভয়েড লিখবা, সে যদি ডাবল রিটার্ন করে তাহলে ডাবল লিখবা, আরো ইত্যাদি। সে যদি ফ্লট রিটার্ন করে তাহলে কি লিখবা? ফ্লট লিখবা। ডাটা টাইপ গুলো কোনো কিছু রিটার্ন না করলে সে ভয়েড লিখবা, এটা রিটার্ন টাইপ। এরপরে তার সুন্দর একটা নাম দিবা, ইউনিক নাম, আইডেন্টিফাই ইউজ টু কল ইট, একটা ইউনিক নাম দিবা। আর এটাকে লিখতে হয় কেমেল কেসে লিখতে হয়। দুইটা ওয়ার্ডের মধ্যে যে প্রথম একটা ওয়ার্ড লেখা সুতাতে শুরু হয়, দেন পরের ওয়ার্ডটাকে যে ক্যাপিটাল একটা ওয়ার্ড দিতে হয়। আমার নাম যদি লিখে এরকম লিখতো, জাভাতে যদি আমার নাম একটা মেথড হয় যে রামিম, পরে আহমদের এটা হবে বড় হাতের, তো এটাকে বলা হয় ক্যামেল কেস। সবগুলো স্মল, দেন আরেকটা ওয়ার্ড যখন শুরু হবে ওয়াই ওয়ার্ডের প্রথম লেটারটাকে ক্যাপিটাল দিলে এটাকে বলা হয় ক্যামেল কেস। তার একটা আছে স্নেক কেস। তো এটাও আর একটা বিষয়, একটা বুঝতেছি, এগুলো পরে বুঝবে, সিম্পল। আর ফার্স্ট প্যাকেটের ভিতরে তুমি প্যারামিটার দিতে পারো, ওয়ার্ডার, নাম্বার অফ ইনপুটস তুমি সিকোয়েন্সিয়ালি দিতে হবে। তো এই প্যারামিটার গুলো হবে সিকোয়েন্সিয়ালি, সিকুয়েন্সিয়ালি। হ্যাঁ, তুমি প্যারামিটার গুলো যদি সিকোয়েন্সিয়ালি দেও তাহলে ওইভাবে সে ইনপুট নিবে। উল্টাপাল্টা প্যারামিটার দিলে উল্টাপাল্টা আউটপুট আসবে। আর ভিতরের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তুমি যাই লিখবা সেটা হচ্ছে এটা কি গুলা মেথড বডি। ঠিক আছে, সিম্পল। এর বাকিগুলো মেথড বডি, দ্য ইন্টারনাল স্টেটমেন্ট অফ পারফর্ম দ্য অ্যাকশন, দ্য ইন্টারনাল স্টেটমেন্ট অফ পারফর্ম দ্য সিম্পল মেথড বডি বা
জেট ব্রেন বডিও বলা হয় অনেক সময়, সিম্পল এগুলো ভিতরে যা আছে। তার মানে একটা মেথড যদি আমরা লিখি এখানে সিম্পল, যদি এখানে একটা ধরো সে পাবলিক টাইপের থাকলো, দেন তার রিটার্ন টাইপ হবে কোনো কিছু রিটার্ন করবে না, ভয়েড। দেন এটার নাম দিলে ধরো নেম, নেম নামে একটা ফাংশন দিলাম। দেন এখানে একটা স্ট্রিং হিসাবে আমার নাম নিবে, একটাই প্যারামিটার নিবে, ধরো নেম নিবে। দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে সে কোনো কিছু প্রিন্ট করবে না, শুধুমাত্র ধরো সে প্রিন্ট প্রিন্ট করবে যে আমার নাম। তো এইটা একটা কি হইতে পারে, মেথড হইতে পারে। এটা একটা কি হইতে পারে, ফাংশন। এগুলো আমরা কোডের মাধ্যমে দিই, বুঝলে, যে বেসিক থিওরি তোমাদের ওই মানে এটাকে কি বলে ইন্টেনশন বিল্ড করার লাগে আর কি। স্লাইডটা দেখবে মনে হবে, বাকি সব আমাদের কোডে করো। তো এখানে ডিফাইনিং এ ফাংশনাল মেথড, একটা ফাংশনাল মেথড আমরা কিভাবে ডিফাইন করবো, এই দেখো অ্যাপ্লাই দ্য অ্যানালাইসিস সিম্পল। যেখানে পাবলিক ক্লাস রাখছে, দেন স্ট্যাটিক। তো স্ট্যাটিক ফাংশন আমরা দেখছি কি, এটাকে ইউজ করা কি উইথআউট, এটাকে কিভাবে ইউজ করা স্ট্যাটিক দিলে, উইথআউট ক্রিয়েটিং অবজেক্ট। অবজেক্ট ক্রিয়েট ছাড়া এই স্ট্যাটিক ফাংশনটাকে আমরা ইউজ করতে পারি। দেন এখানে তার একটা রিটার্ন টাইপ দিতে হবে, দিলাম রিটার্ন টাইপ। এরপর মেইন ফাংশন, ফাংশনের নাম, এই প্যারামিটার একটা n1 n2 গুলো হচ্ছে প্যারামিটার। এটার ভিতরে দেখো আমরা কোড ব্লক, একটা স্টেটমেন্ট, দুইটা, তিনটা, চারটা স্টেটমেন্ট দিছি, ঠিক আছে। আর লাস্টে দেখো যেহেতু এখানে ইন্ট দিছি, সে একটা ভ্যালু পাস করছে, রিটার্ন করে দিছে। এই জন্য যদি এখানে বয়েড দিতাম তাহলে সে রিটার্ন করতো না। যেহেতু ইন্ট দিছি, সে একটা ইন্টিজার টাইপের মিনিমাম ভ্যালুটাকে সে কি করবে, রিটার্ন করবে। এটাকে বলা হয় ভ্যালু পাস ব্যাক টু দা কলার। যখন কল করবো তখন এই ভ্যালুটাকে রিসিভ করা লাগবে, মানে পাস করতে হবে। দেন এটাকে যখন রিসিভ করবো তখন এইটাকে রিসিভ করা লাগবে এই ফাংশনের সাহায্যে। তো এগুলো গত লেকচারে এরকম ফাংশন হিউজ দেখাইছি। সো এটা হচ্ছে বেসিক্যালি নরমাল একটা ফাংশন। আর এখানে স্ট্যাটিক দিলে এটাকে উইথআউট অবজেক্ট ক্রিয়েট ছাড়াই আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি। এটা হচ্ছে প্রথম কাজ। এগুলো সব থেকে কোডে আমরা দেখো প্যারা নাই, দেখতে রাখো। দেন কন্ট্রোল ফ্লো অফ দা ইনভোকেশন, কিছু একটা কিভাবে তুমি এটাকে কি বলে কন্ট্রোল করবা। ইনবুক, এটা ইনবুক জিনিসটা কি পরবর্তীতে আসতেছি আমি, হ্যাঁ। কন্ট্রোল দা ট্রান্সফার এন্টায়ারলি টু দা কল দা মেথড ইন দা অনলি রিটার্নস আন্ডার টু কন্ডিশন। এটা আমি পরে আসতেছি অ্যাকচুয়ালি। এটাকে বলতে পারো যে ধরো আমরা এরকম একটা মেইন ফাংশন, এই আগের ফাংশনটাই, আগের ফাংশনটার মধ্যে ধরো n1 এ একটা ভ্যালু পাস করলাম, n2 এর একটাতে ভ্যালু পাস করলাম, যে কল করলাম এখানে এসে n1 এ দিলাম 11, n2 মিনিমাম 6 প্রিন্ট করবে, ঠিক আছে। তাইলে এই ফাংশনটা ফার্স্টে ধরো এখানে এই যে কল করলো মেইন ফাংশনে, দেন স্টেটমেন্ট গুলো কি হলো এক্সিকিউট, দেন এইটা কি করবে, এই মেইন ফাংশনে রিটার্ন করবে। কত রিটার্ন করবে, ধরো 6 রিটার্ন করবে। দেন 6টা এই জায়গার মধ্যে এসে কি হবে, স্টোর হবে। এইখানে তুমি কোনো কিছু একটাকে মানে এটাকে কি বলা, ব্লক করা বা এখানে তুমি এটাকে ব্রেক করে দিতে পারো, যাতে ধরো স্টেটমেন্ট ওয়ানেই তুমি কি করে দিলে, এটাকে ব্লক করে দিলে, মানে পরের স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হবে না। যে আমরা ইফ কন্ডিশনের সাহায্যে বা এলস কন্ডিশনের সাহায্যে বা ব্রেক এবং কন্টিনিউর সাহায্যে ব্লক করে দিই, শুধুমাত্র এই স্টেটমেন্টটাই পাস হবে, বাকিগুলো সে দেখবে না। তো রিটার্ন দ্য স্টেটমেন্ট ইজ এক্সিকিউট আর রিচেস ইন দা ক্লোজিং ব্র্যাকেট, সিম্পল। মানে এক্সিট কন্ডিশন আছে, যতক্ষণ পর্যন্ত সবগুলা স্টেটমেন্ট করার পরেই কিন্তু সেই এক্সিকিউট হবে। তো এখানে একটা ফাংশনকে কল হবে, সেই ফাংশনে যাবে, এই ভিতরের লাইনগুলো কি হবে, এক্সিকিউট হবে। যদি আমরা এখানে কোনো একটা ব্রেকিং কন্ডিশন দিয়ে দিই, ধরো স্টেটমেন্ট ওয়ান পাস হওয়ার পর একটা ব্রেক দিয়ে দিলাম, তাহলে সে বাকি স্টেটমেন্ট গুলোকে সে আর দেখবেই না, তখন সে ডিরেক্টলি স্টেটমেন্ট ওয়ান থেকে রিটার্ন করে দিবে। আর যদি স্টেটমেন্ট ওয়ান ফলস হয় তাহলে বাকিগুলো সে এক্সিকিউট করবে, কইরা দেন একটা ভ্যালু সেই ফাংশনে রিটার্ন করবে। তিনি ফাংশনের ভ্যালুটাই এই সি ভেরিয়েবলের মধ্যে রিটার্ন হবে। এটাকে বলে কন্ট্রোল ফ্লো অফ ইনভোকেশন। কিভাবে এটা একটা প্যারামিটার কাজ করে, আরো সহজভাবে দেখাইতে গেলে দেখানো যাবে, দরকার নেই এতটা। সো এক্সিকিউটিং উইথআউট রিটার্ন ভ্যালু, কোনো কিছু যদি রিটার্ন ভ্যালু না দিতে চাও তাহলে বইয়ের ভিতরে দেখছি ডিরেক্টলি পিন করে দিবে। তো স্ট্যাটিক মেথড আমরা দেখছি যে এটা অবজেক্ট ক্রিয়েট ছাড়া এটাকে কল করা যায়, হ্যাঁ। আর বয়েড হচ্ছে কোনো কিছু রিটার্ন করা, ভিতরে যা আছে তা প্রিন্ট হয়ে যাবে, সিম্পল। সিস্টেম প্রিন্ট হয়ে যাবে, এটাই ভিতরে যা দিবে তাই সাইড প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তুমি ধরো এই যে এইটার নাম হচ্ছে মেথড র্যাঙ্ক পয়েন্ট, কিছু একটা দিলাম, এখানে ডাবল একটা পয়েন্ট নেবে, ধর এখানে ডাবল একটা পয়েন্ট আমি পাস করলাম, ভিতরে যা আছে তা প্রিন্ট করবে শুধুমাত্র, এখানে কোনো রিটার্ন ঠিক না কিছু করার দোকানে। এটা গত লেকচার আমরা ভালো মতো ডিসকাস করছি, বয়েড থাকলে কিভাবে এটাকে কল করা লাগে, হ্যাঁ। দেন ইন্টিজার স্ট্রিং থাকলে রিসিভ করে কিভাবে কল করা লাগে, ওইগুলো ডিটেলসে দেখছি, এগুলো আমরা এখানে দেখবো বেসিক্যালি। আচ্ছা, সবগুলো আমি একটু ওভারঅল দিই, দেন আমরা সবগুলো কোডের মধ্যে এক্সপ্লেন করবো। এগুলো বোঝা খুবই জরুরি, কারণ কোড এক্সপ্লেন করতে তোমরা পারো না বা কোড লিখতে পারো না, কোড অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা বুঝো না, দ্যাটস ওয়াই আলটিমেটলি
মানে কি হয় জিবিটি জিবিটি মাইরা কোনো মতে ম্যামটা বুঝতে পারতি। বাট অ্যাকচুয়ালি এই যে ফাংশনের কাজগুলো সব ল্যাঙ্গুয়েজে সেম, পাইথনেও সেম, জাভাতেও সেম, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে শিখো, রিয়েক্টও সেম, তুমি নেক্সট জেস, এক্সপ্রেস জেস, এগুলোতে তুমি ফাংশন লেখা লাগে। আর ফাংশন লেখা কাজগুলো শিখতে হয়, এখানে তোমাকে প্রস এন্ড ক্রস পাঠাইতে হয়, ঠিক আছে, প্রস পাঠাইতে হয় রিয়েক্টে যারা কাজ করে, মানে ওয়েব প্রজেক্টে, জাভাস্ক্রিপ্টেও যখন ফাংশন গুলো লিখতে হয়, তাই অ্যাকচুয়াল জিনিসপাতিগুলো সেম। তোমাকে প্যারামিটার পাস করতে হবে, কল করতে হবে, কাজ করতে হবে। সো কিভাবে কাজ করে অ্যানাটমি গুলো যদি বুঝো, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তুমি সব ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে হচ্ছে পাসিং প্যারামিটার, আমরা প্যারামিটার গুলোকে কিভাবে পাস করবো, বাই ভ্যালু, এর ভ্যালু গুলো কিভাবে পাস করবো। ওইটা তোমরা অলরেডি দুইটা জিনিস পড়ছো, পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স, পড়ছো কিনা জানি না। পাস বাই ভ্যালু আর একটা হচ্ছে পাস বাই রেফারেন্স, এটা সিতে পড়ানোর কথা, এইটা কি তোমরা পড়ছো? একটু রেসপন্স করবা যে এই পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স, এই কনসেপ্টটা কি সিতে তোমরা পড়ছো? যারা এই উপস্থিত মনে নাই ভাই। পড়ছিলাম, মনে নাই। তো পাস বাই ভ্যালু মানে হচ্ছে একটা ফাংশনের ভিতরে তুমি ভ্যালু পাস করবা, আর পাস বাই রেফারেন্স মানে তুমি তার রেফারেন্স পাস করবা, মনে আছে এরকম পয়েন্টার আকারে পাস করতে হয়। এটা কিভাবে পাস করবে, বেসিক্যালি এটাকে পয়েন্টার পাস করতে হয়, এটাকে বলা পয়েন্টার পাস। ভ্যালু মানে ডিরেক্টলি তুমি ভ্যালু দিয়ে দিবে, এরকম তোমরা ডিএসএ করার কথা। কারণ তুমি যখন ডাইনামিক এরে বানাও তখন এরকম লিঙ্ক লিস্ট যখন করছো, তখন জিনিসগুলো কিন্তু এরকম রেফারেন্স হিসেবে পাঠানো লাগে, জানি না করছো কিনা, বুঝে থাকলে তো ভালো, না পড়লে আরো ভালো। আচ্ছা, এখানে ভ্যালুগুলো কিভাবে কিভাবে পাস করে, সিম্পল। ভ্যালুগুলো যে অরিজিনাল ভ্যালু ধরো এরকম আছে, এ তুমি ডিক্লেয়ার করলা, বি এরকম 45 করলা, যখন ভ্যালুগুলো বেসিক্যালি কি হয়, কপি হয়। সি প্লাস প্লাসে দেখো এরকম আসলে দেখানো উচিত, ভ্যালুগুলো বেসিক্যালি আমরা যখন ফাংশনের পার্টে কপি হয়, আর তুমি যদি কপি না চাও তাহলে তখন তার রেফারেন্স হিসেবে দিয়ে দিতে হবে প্যারামিটারের মধ্যে। এরকম তুমি ভেক্টর ফোর্স দেবে, ভেক্টর ইন্ট দেন ধরো ভি, এরকম ফাংশনের ভিতরে কোন একটা ভেক্টর পাঠাইলে ভেক্টরটা কপি হয়। আর তুমি যদি অরিজিনাল ভেক্টরটাকে পাঠাইতে চাও তখন এরকম এন সাইন দিয়ে পাঠাইতে হয়, যাতে কপি না হয়, ডিরেক্ট ভেক্টরটা মানে রেফারেন্স দিয়ে দিতেছো, এরকম অবস্থা, ইকুয়েশন দিয়ে দিতেছো, কপি করতেছো। আর নরমালি যখন অরিজিনাল ভ্যালু ভ্যালু থেকে তুমি মেথডের মধ্যে ইয়ে করবা, তখন জাস্ট এগুলো কি হবে, কপি হবে, দ্যাটস ইট। এটা হচ্ছে সেই ফাংশন যেগুলো সোয়াপ হয়েছে, মানে যে ফাংশনটা কাজ হয়েছে, ঠিক আছে। তো এইগুলো এই যে ভ্যালুগুলো পাঠাবা, সেই ভ্যালুগুলো জাস্ট কপি হয়। অরিজিনাল 30 এবং 35ই থাকে, শুধুমাত্র ফাংশনের ভিতরে যেগুলো যায় সেগুলো কপি হয়ে যায়, ঠিক আছে। যে ইন জাভা পাসিং বাই ভ্যালু মিন্স দ্য অরিজিনাল আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে হচ্ছে প্যারামিটার, কমপ্লিটলি আনচেঞ্জ আফটার ইনভোকেশন, যেভাবে আছে সে সেভাবেই থাকে, শুধু তার একটা কপি প্যারামিটার এই ফাংশনের ভিতরে, সব ফাংশনের ভিতরে পাস হয়ে সব হবে। এগুলো তুমি ফাংশনের ভিতরে দেখতে পারবে, বাট বাইরে কিন্তু এইটাই থাকবে। এই জিনিসটা আমরা একটু কোডের মাধ্যমে দেখে ফেলবো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে কপি যায় কিনা। আচ্ছা, ওকে, এগুলো আচ্ছা, এই জিনিসগুলো এখন পড়ে আসি, তাহলে এতটুকু পর্যন্ত যদি আমরা দেখি তাইলে বুঝতে পারবা। চলো আমরা কুট করি, কুট করলে বেসিক্যালি এগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে একটা ফোল্ডার বানাই, স্ক্রিন তো অবশ্যই দেখা যায় তাই না, হ্যাঁ স্ক্রিন দেখা যায়। এখানে একটা ফোল্ডার বানাবা, ধরো জাভা মেথড, তোমরা এরকম ফোল্ডার বানায় জিনিসগুলোকে সিম্পলিফাই করে রাখার চেষ্টা করবা, যাতে একটু বড় করি, মানে একটু ছোট করি। ওকে, এই স্ক্রিন তো দেখা যায়, মানে লেখা তো বোঝা যায়। যে মেথডের ভিতরে আমরা ধরো একটা মেথড বানাইলে মেইন ডট জাভা নামে, এই যে এই ফাইলটা সবসময় বানাইতে হয় অ্যাকচুয়ালি, মেইন ডট জাভা। দেন একটা ফাইলটা বানাইলাম ধরো মেথডস ডট জাভা। ওকে, তো এখানে এসে মেইন ডট জাভার মধ্যে, মেথড জাভার মধ্যে এখানে আমাদের একটা মেথড নামে একটা একটা ক্লাস বানাইবো নরমাল। ধরো কি ক্লাস বানাই, মেথড ক্লাস বানাবো। ওকে ফাইন, তো মেথড ক্লাসটা কি পাবলিক দিব, দিয়ে দাও পাবলিক। পাবলিক এটা স্ট্যাটিক ক্লাস দরকার নেই, পাবলিক ক্লাস। আচ্ছা দাঁড়াও, আগে আমি এই জিনিসগুলো অফ করি, তাহলে এটা আবার উল্টা পাল্টা সাউন্ড দিব। পাবলিক ক্লাস এখানে ধরো মেথড, মেথডস নামে বানাইলাম, এখানে মেথডস হবে। আচ্ছা দাঁড়াও, ক্লাস বানাই বেসিক্যালি, পাবলিক বানাইলাম, ক্লাস বানাইলাম, একটু বড় করি, ধরো এটাই বানাইলাম, এগুলো কাটে ফেলি। এটা হচ্ছে এই মেথড ক্লাস বানাইলাম। এখন এখানে আমাদের মেইন মেথডটা নিয়ে আসতে হবে, তো এটাও কি ক্লাস রাখবা, ক্লাস ধরো মেইন দিলা, দেন এটার ভিতরে আমাদের পিএসবিএম নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম পিএসবিএম। ওকে, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের স্ট্রাকচার। তো এখানে এটাকে তুমি পাবলিক রাখতে পারো, কোনো ব্যাপার না, রাখতেই পারো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের পিএসবিএম বা মেইন ফাংশন। তো এখানে আমরা এই মেথড ক্লাসে কি বানাবো, অবজেক্ট বানাবো, সিম্পল বানায় ফেলে একটা অবজেক্ট। কিভাবে বানায়, এই যে মেথড, মেথড ধরো M1 দিলাম, দেন হচ্ছে নিউ মেথডস। কিভাবে বানায়, এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টরের সাথে বানায়। এই যে আজকের ক্লাসে এই কনস্ট্রাক্টর নিয়ে একদম চিল মুডে পড়াশোনা হবে, এই কনস্ট্রাক্টর দিয়ে। ওকে, এই যে M1 নামে একটা অবজেক্ট বানালাম। এখন এখানে এসে আমি তার কি বানাবো, মেথড বানাবো।
ঠিক আছে। মেথড অনেক ধরনের দেখতে পারে, ধরো একটা মেথড হইতে পারে শুধুমাত্র জাস্ট কিছু একটা প্রিন্ট করবে, তাইলে মেথড এইটাকে কি বলে, উইথ নো প্যারামিটার নো রিটার্ন টাইপস, এটা বলতে পারি। শুধুমাত্র সে কিছু একটা প্রিন্ট করবে, তাহলে কি হবে, এই মেথডটাকে কি রাখতে পারি, পাবলিক রাখতে পারি। সে কোনো কিছু রিটার্ন করবে না, দ্যাটস এ ভয়েড। আর নাম তার দিলাম কি, ধরো ডিসপ্লে, কিছু একটা দিলে আমাকে ডিসপ্লে। সে কোনো কিছু প্রিন্ট করবে না, কোনো প্যারামিটারও দেই নাই মেথডের ভিতরে, আমি কোনো প্যারামিটারও দেই নাই, কোনো প্যারামিটারও নাই। যে এক কাজ করি, একটা পেন নিয়ে আসি, তাইলে আরো সুবিধা হবে আর কি তোমাদের এগুলো বুঝাইতে। তো এইখানে আমি দেখো পাবলিক অ্যাক্সেস মডিফায়ার, ভয়েড হচ্ছে তার কি ধরনের রিটার্ন টাইপ, সে কোনো কিছু রিটার্ন করবে, দ্যাটস ওয়াই ভয়েড। আর ডিসপ্লে দিলাম ওই যে ফাংশনের নাম, তুমি যে কোনো একটা নাম দিতে পারো। ওকে, আচ্ছা, তো এটা আমার চলে আসছে। তো যে কোনো একটা ফাংশনের নাম দিতে পারো, কোনো প্যারামিটার নিবে না। এখানে ধরো আমার নাম প্রিন্ট করো বা হ্যালো ওয়ার্ল্ড, একটা ফাংশন। এটা হচ্ছে মেথড উইথ নো প্যারামিটার নো রিটার্ন টাইপ। তুমি চাইলে এখানে প্যারামিটার দিতে পারো। ধরো আমি একটা প্যারামিটার দিলাম, তো আমি বললাম এরকম হইলো যে মেথড উইথ প্যারামিটার নো রিটার্ন টাইপ, সেম ভয়েড থাকবে, নো রিটার্ন টাইপ বলেই ভয়েড থাকবে। তো এটা ধরো এই যে সিম্পল ডিসপ্লে দিলাম, এখন ধরো আমার নাম প্রিন্ট করো, তাহলে একটা স্ট্রিং নিবে নি। এটা কিভাবে প্রিন্ট করো, ধরো এরকম নিল, দেন এখানে এসে নাম প্রিন্ট হবে, সিম্পল। এটা অলরেডি আমরা গত ক্লাসে দেখছি। এখন আরেকটা হইতে পারে, ধরো মেথড আছে, প্যারামিটার আছে, রিটার্ন টাইপ আছে। প্যারামিটারও নিচে এই দেখো, প্যারামিটারও নিবে, রিটার্ন টাইপও নিবে, সিম্পল। তাহলে এখন পাবলিক নিলাম, পাবলিক ধরো 2টা নাম্বার যোগ করবে, দেন তার রিটার্ন টাইপ কি দিলাম, রিটার্ন টাইপ দিলে ইন্টিজার, সে দুইটাকে যোগ করবে, একটা নাম্বার নেবে ইন্টিজার, ধরো নাম 1, হচ্ছে ইন্ট, হচ্ছে নাম 2, দেন 2টা নাম্বারকে সে যোগ করে রিটার্ন করবে। তাহলে এখানে কি আছে, রিটার্ন টাইপও আছে, দেন প্যারামিটারও আছে। এখন তুমি এটাও চাইতে পারো যে রিটার্ন টাইপও আছে, প্যারামিটারও আছে। আরো এভাবে তুমি মেথড গুলো লিখতে পারো। আরেকটা মেথড হচ্ছে স্ট্যাটিক মেথড, ঠিক আছে, অথবা নো প্যারামিটার এন্ড রিটার্ন টাইপ। নো প্যারামিটার মানে কি, শুধুমাত্র ধরে স্ট্রিং গেট নেম। ও নাইস, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এনক্যাপসুলেশন যখন পড়বা, এনক্যাপসুলেশন, সরি, হ্যাঁ এনক্যাপসুলেশন মেবি, ইয়েস, এনক্যাপসুলেশন যখন পড়বা, তখন একটা জিনিস পড়বা, গেটার এন্ড সেটার, এই মেথড, দ্যাটস ইট, টু মাচ ইম্পর্টেন্ট, এইটাই। ঠিক আছে, তো গেটার এবং সেটার মেথড তোমাকে পড়া লাগবে, তখন আমাদের এইভাবে লিখতে হয়। আমি ধরো শুধুমাত্র তার নামটাকে জানতে চাই, স্ট্রিং নেম রিটার্ন, তার নাম রিটার্ন করে দিবে জন্য। এখানে কোনো কিছু দেখো, এখানে পাবলিক আছে, রিটার্ন টাইপ আছে, এইখানে কোনো কি নাই, কোনো রিটার্ন টাইপ নাই। তুমি এখানে চাইলে এই যে রিটার্ন টাইপ, সরি রিটার্ন টাইপ আছে, কিন্তু কোনো প্যারামিটার নাই। এইভাবে লিখতে পারো একটা মেথড। তুমি আরো মেথড গুলা লিখতে পারো, ধরো কিভাবে লিখতে পারো, ধরো স্ট্যাটিক মেথড উইথ প্যারামিটার এবং নো রিটার্ন টাইপ। এই যে উইথ প্যারামিটার নিচে কোনো রিটার্ন টাইপ, এই যে উইথ প্যারামিটার এন্ড রিটার্ন টাইপ, প্যারামিটারও আছে, রিটার্ন টাইপও আছে, এইভাবে লিখতে পারো। দেন তুমি লিখতে পারো স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথড কিভাবে লেখা লাগে, স্ট্যাটিক মেথড কিভাবে লেখা লাগে, ধরো এই যে বলে স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক মেথড ডিরেক্টলি পাবলিক স্ট্যাটিক ভয়েড, সিম্পল। এই যে স্ট্যাটিক মেথড নাম দিলাম, তুমি যে কোনো দিস ইজ স্ট্যাটিক মেথড। তো এটাকে কল করার জন্য দেখো, এটা স্ট্যাটিক মেথড না, স্ট্যাটিক ওয়ার্ড দিছি। তো এটাকে কল করার জন্য এখানে আমার অবজেক্ট বানানো লাগবে না, এটাকে আমার অবজেক্ট বানানো লাগবে না। তো এটাকে আমি অবজেক্ট ক্লোজ করলাম, আমি ডিরেক্টলি অবজেক্ট যেহেতু ক্লোজ করছি, দেখো অবজেক্ট বানানো লাগে না, এখন জাস্ট এই স্ট্যাটিক মেথডটাকে কল করলেই এখানে হয়ে যাবে। এটাকে যদি কল করি, আর এখানে ধরো পাবলিক স্ট্যাটিক ভয়েড, হ্যাঁ এখানে যদি কল করি কোনো কিছুকে প্রিন্ট করবে। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি ধরো সিম্পল, ভালো মতো খেয়াল করে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড এখানে মেইন ফাংশনের মধ্যে, এটা সরি যদি নেই, তো এটাকে দেখো আমি জাস্ট এটাকে কল করছি। এখন কার নামে কল করবে, জাস্ট এটাকে কল করবে কার নামে, কোন ক্লাসের অবজেক্ট এটা, সরি কোন ক্লাসের মেথড এটা, এটা হচ্ছে মেথডস ক্লাসের মেথড। তাহলে সামনে লাগাই দেবো মেথডস ডট, মেথড ক্লাসের ফাংশন। এটা কোন ফাংশন, স্ট্যাটিক ফাংশন বা স্ট্যাটিক মেথড। দেখো আমি এখানে অবজেক্ট, এই দেখো অবজেক্টটাকে ক্রিয়েট করি নি, এটা কাট করে ফেলাম, অবজেক্ট ক্রিয়েট করে নি, শুধু মেথড ক্লাসকে, এই যে মেথড ক্লাসকে ডাক দিছি, এই যে মেথড ক্লাসকে ডাক দিছি, দেন তার ভিতরে যে স্ট্যাটিক ফাংশনটাকে কল করছি। এখন যদি এটা রান দেই, তাহলে দেখবা শুধুমাত্র এইটা প্রিন্ট হবে, কারণ এখানে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ হয়েছে। উইথাউট প্যারামিটার, সরি উইথাউট অবজেক্ট, উইথাউট ক্রিয়েটিং অবজেক্ট আমরা স্ট্যাটিক ফাংশনটাকে কল করতে হয়। তো এটা টার্মিনালে কিভাবে রান করতে হয়, তোমরা টার্মিনাল রান শিখে ফেলো, বারবার দেখাইতেছি, এগুলো মুখস্থ হয়ে যাবে বেসিক্যালি। তো আমরা আছি কোথায়, OP3 ফোল্ডারের মধ্যে, এখন যাইবো কোথায়, মেথডে। এই মেথডে যাওয়ার জন্য সিডি মেথডস ফোল্ডারের নাম লিখবো, চলে গেলাম মেথডসে। এখন আমাকে কি করতে হবে, জাভা, দেন লিখতে হবে মেইন, এই যে মেইন ফাংশনটাকে কল করবো মেইন ডট জাভা, দেন রান দিলাম, তাহলে দেখবো যে দিস ইজ স্ট্যাটিক মেথড, এটা প্রিন্ট হয়ে গেছে, দিস ইজ স্ট্যাটিক মেথড।
এই যে দিস ইজ স্ট্যাটিক মেথড। তো এই ঠিক আছে, তো এখানে দেখছো দিস ইজ স্ট্যাটিক মেথড, এটা প্রিন্ট হয়ে গেছে। সিম্পল, দ্যাটস ওয়াই এইটাকে এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট করি না, অবজেক্ট ক্রিয়েটিং ছাড়া আমরা স্ট্যাটিক মেথডটাকে রান করতে পারি, কল করতে পারি। ওকে, সো এটা গেল বাকি মেথড গুলাকে কল করার জন্য। বাকি মেথড গুলাকে কি করতে হবে, ধরো একটা মেথড আছে, তাহলে বাকি মেথড গুলো তো স্ট্যাটিক না, দ্যাটস ওয়াই গুলাকে অবজেক্ট বানাইতে হবে। তাহলে চলো এখানে একটা অবজেক্ট বানাই ফেলি। তো অবজেক্ট বানাইতে কিভাবে, মেথডস ধরো m1 নামে একটা অবজেক্ট বানাইলাম, ঠিক আছে। এখন বাকি ফাংশন গুলোকে কল করবে কিভাবে, m1.display। তো ডিসপ্লে ফাংশনের মধ্যে তো কি, ডিসপ্লে ফাংশনের মধ্যে কি হবে, ডিসপ্লে ফাংশন তো বয়েড আছে, তাহলে কি রিসিভ করার দরকার আছে না, তাহলে রিসিভ করবে না, ডিরেক্টলি মেরে দিলাম। বাট পরের ফাংশনে দেখো, পরের ফাংশনে ডিসপ্লে, এইখানে হচ্ছে দেখো ডিসপ্লে একটা একটা ইন্টারেস্টিং জিনিস, এই দেখো এই ফাংশনের মধ্যে সিরিয়াসলি এখানে চলে আসে মেথড ওভারলোডিং ওভাররাইডিং। আল্লাহ, মানে জিনিসগুলো কিভাবে কানেক্টেড দেখো, দেখো এখানে ডিসপ্লে দুইটা ফাংশনের নাম সেম, তার মানে মেথড নেম সেম, বাট এইখানে কোনো নো প্যারামিটার, মানে কোনো প্যারামিটার নাই। বাট এইখানে দেখো একটা প্যারামিটার আছে, প্যারামিটার। তো এই দেখো ফাংশনের নাম সেম, রিটার্ন টাইপও সেম, দুইটাই বয়েড। তার মানে এক নম্বর হচ্ছে যে ফাংশন নেম, দুইটা ফাংশনের ফাংশন নেম সেম। আর একটা হচ্ছে দুইটা ফাংশনের রিটার্ন টাইপও সেম, শুধুমাত্র কি প্যারামিটার আলাদা, প্যারামিটার ডিফারেন্ট। তো এইরকম যদি কোনো কন্ডিশন হয় তখন এটাকে বলা হয় মেথড ওভারলোডিং। তো এটা নিয়ে আসলে পলিমরফিজম কনসেপ্ট আপাতত আমি এখানে স্টপ রাখলাম। বাট এখানে দেখো, তো আমরা যখন ফাংশনকে করবো, ডিসপ্লে ফাংশনকে যদি কোনো প্যারামিটার না দেয় তাহলে এই ফাংশনটা কল হবে, ডিসপ্লে ফাংশনের মধ্যে যদি প্যারামিটার দেয় তাহলে এই ফাংশনটা কল হবে। বডি দেখো আলাদা, এখানে হ্যালো ওয়ার্ল্ড আর এখানে নাম প্রিন্ট হবে, দুইটা ফাংশনের নাম সেম, শুধু প্যারামিটার দিতে হবে। বুঝছো কাহিনী, দ্যাটস দুইটা আলাদা করতেছে এটার কারণে। তো এখানে ডিসপ্লে কোনো প্যারামিটার দেই নাই, তাহলে কোনটা প্রিন্ট হবে, হ্যালো ওয়ার্ল্ড। আর যদি এখানে প্যারামিটার দেই তাহলে m1.display, এখানে প্যারামিটার যদি দেই, ধরো আমার নাম দিলাম RMIM, তাহলে প্যারামিটার দিয়ে দিছি, তাহলে এখানে প্যারামিটার যুক্ত, এই যে প্যারামিটার যুক্ত ডিসপ্লেটাকে কল হবে। এখন যদি এটা আমি রান দিই তাহলে দেখো অ্যাকচুয়ালি কি আসে, এই দেখো ফার্স্টে আসছে কি, হ্যালো ওয়ার্ল্ড এই ফাংশনের জন্য, আর এটার জন্য কি আসছে, হ্যালো আমার নাম রামিম। বাট এখানে যদি কোনো কিছু পাস না করতাম তাহলে কি হইতো, সেই হ্যালো ওয়ার্ল্ডটাই প্রিন্ট হইতো, ওই হ্যালো ওয়ার্ল্ড যুক্ত ফাংশনটাই পেয়ে, হ্যালো ওয়ার্ল্ড যুক্ত ফাংশনটা প্রিন্ট হয়েছে। তো এই জন্য এখানে কি দিতে, প্যারামিটার যুক্ত দিলাম, এলিস দিলাম। ক্লিয়ার, এটা একটু ভালো মতো বোঝার ট্রাই করে, দুইটা ফাংশনের নাম কিন্তু সেম হয়ে গেছে, তো ডিফারেন্ট করবো প্যারামিটার সাহায্যে। তো এটা পলিমরফিজমের কনসেপ্টে চলে আসে। আচ্ছা, তো এখন দেখো এখানে ডিসপ্লে নেম স্ট্রিং দিল, এখানে আরেকটা আছে ইন্ট, এর দুইটা নাম্বার পাস করতে হবে, ইন্ট নাম্বার 1 নাম্বার 2, এবং দুইটা নাম্বার যোগ হয়ে রিটার্ন হবে, এবং এখানে ইন্ট আছে। তার মানে এখন যখন আমরা এই ফাংশনটাকে কল করবো তখন ধরো ইন্ট সাম প্রিন্ট হবে, কোনটা m1.add, এবং দুইটা তার ভ্যালু দিয়ে দিলাম 10 এবং 5 এবং 10, তাহলে 15 আসবে। তাহলে সাম ভেরিয়েবলটাকে এখন কি করা লাগবে, প্রিন্ট করবে। তাহলে সাউট SOUT, হ্যাঁ SOUT সাউট করে দিলে হয়ে যাবে, দেন সাম প্রিন্ট হবে। সাম প্লাস সাম ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিলাম, বা এখানে সামেশন দিয়ে দিই, ঠিক আছে। তাহলে সামেশন কত প্রিন্ট হবে, 15 প্রিন্ট হবে। তাহলে এখানে এসে আমরা যদি জাস্ট এটাকে আবার রান দেই, ধরো সবকিছু CLS মেরে ক্লিয়ার করলাম, দেন এখানে এসে রান দিলাম, তখন দেখবো যে সামেশন কত আসছে, 15 আসছে, ঠিক আছে, সামেশন 15 আসছে। দেন এখানে দেখো আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে শুধুমাত্র কি নাম প্রিন্ট হবে, জাস্ট এখানে দেখো কোনো রিটার্ন টাইপ কিচ্ছু নাই, দেখছো এখানে কোনো বয়েড টয়েড কিছুই নাই, শুধু একটা স্ট্রিং আছে, তো এটাকে রিসিভ করতে হবে। তাহলে এখন গেট নেমটাকে রিসিভ করা হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে তাহলে আমরা কি লিখবো, m1 ডট এই যে গেট নেম, তো এই গেট নেম কেটাকে যদি দিয়ে দেই, গেট নেম কেটে যদি কল করে, এইটাকে রিসিভ করা লাগবে, স্ট্রিং হিসেবে আছে এবং সেখানে রিটার্ন করতেছে। তাহলে আমাদের এখানে কি করা লাগবে, একটা ভেরিয়েবল নিতে হবে স্ট্রিং নেম, ধরো নেম1, তাহলে ধরো স্ট্রিং FIR ফার্স্ট আন্ডারস্কোর
নেম নামে দিলাম একটা, তখন এমন ডট গেট নেম দিতে হবে। দেন আমি ফার্স্ট নেমটাকে প্রিন্ট করে দিলাম, ফার্স্ট এমন ডট গেট নেম, কারণ এটা রিটার্ন টাইপ কি, কোনো কিছু দেখো তার রিটার্ন টাইপ লিখেই নেই কেন, বয়েড তো রিটার্ন টাইপ আছে, কোনো প্যারামিটার না, ডিরেক্টলি একটা নাম প্রিন্ট করে দিচ্ছে। তাহলে এখন কি জন্ডু, এখানে কি প্রিন্ট হবে, ফার্স্ট নেম জন্ডু। তো এটাকে যদি আমরা রান দিই তখন দেখবা কি আসে, এই যে জন্ডু না টন্ডু, এরকম এই যে জন্ডু আসতেছে, গেল এটা মেথড। এগুলো আরেকটা মেথড আছে কি, স্ট্রিং আছে, গেট নেম আছে এবং একটা প্যারামিটার দেওয়া, এইটাও গেট নেম, এইটাও গেট নেম, দুইটা প্যারামিটার আলটিমেটলি নাম সেম, কিন্তু তাদের মধ্যে প্যারামিটার পাস হয়েছে, এটার মধ্যে প্যারামিটার পাস হয় না। তো এই কনসেপ্টটা খুব সুন্দর একটা কনসেপ্ট, আমরা দেখবো বেসিক্যালি সেম ভাবে। তাহলে এখন যদি এটা প্যারামিটার পাস করে, তাহলে আবার কি লিখতে হবে, ধরো স্ট্রিং লাস্ট নেম দিলাম, তাহলে এমন ডট গেট নেম, এখন স্মিথ দিলাম, এই যে স্মিথ দিলাম, তাহলে এখন এই লাস্ট নেমটাকে স্মিথ, মানে আমি এআই সাজেশন দিতেছি কি, আমি এই যে লাস্ট নেমটাকে জাস্ট প্রিন্ট করলাম। তো প্রিন্ট করলে কি আসবে, এখন এই মেথডটা কল হবে, যে প্যারামিটার ওয়ালা মেথডটা প্রিন্ট হবে। প্যারামিটার ওয়ালা মেথডটা কি প্রিন্ট হয় সেটা একটু দেখি। এই যে লাস্ট নেম হচ্ছে স্মিথ, ফার্স্ট নেম হচ্ছে জন্ডো আসতেছে, সিম্পল হিসাব। দেন এখানে স্ট্যাটিক মেথডটা আগে দেখাইছি, অবজেক্ট ছাড়া আমাদের এটা কাজ করে। সো বেসিক্যালি এই হচ্ছে প্যারামিটার, সরি এই মেথড, প্যারামিটার যুক্ত মেথড, প্যারামিটার ছাড়া মেথড কিভাবে কাজ করে, কিভাবে কাজ করতে হয়, কিভাবে মেথডের মধ্যে এগুলোকে কল করতে হয়। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বললে ভালো হয়। তুমি আরো বিভিন্ন মেথড বানাইতে পারো। ধরো আমরা এখানে এটা তো সিম্পল, আর কি বলবো, ভ্যালু কিভাবে পাস করে, এও কিভাবে পাস করে, এটাও দেখাইছি। তুমি যে কোনো একটা, এখানে তোর একটা মেথড বানাই, ধরো কি মেথড রাখবে, বাবল সর্ট, হ্যাঁ ধরো বাবল সর্ট বানাই, বাবল আন্ডারস্কোর SORT সর্ট ডট জাভা, বাবল সর্ট বানাইলাম, তাহলে বাবল সর্ট ক্লাস আসলো। বাবল সর্ট কিভাবে হয় বেসিক্যালি আমি তো ভুলে গেছি, তোমাদের কি মনে আছে বাবল সর্টের কোড গুলো কিভাবে লিখতে চলে আসছে, তাহলে কপি মেরে দিই। তো বাবল সর্টের এখানে ধরো পুরা প্যারা, এই শুধুমাত্র ধরো এতটুকু যদি আমি বাদ দিই, এটা পুরো একটা C++ এর ফাংশন না, কোনো কি ডিফারেন্স আছে? তোমরা একটু চেক করে দেখো তো, এখানে C++ এর মতো বা সি এর মতো আলাদা কোনো কি ডিফারেন্স আছে বয়েডে, মানে এটাকে কি বলা হয়, বাবল সর্ট ফাংশনে দেখো তো কোনো আলাদা চেঞ্জ আছে? শুধুমাত্র সাইজের জায়গায় এখানে লেন্থ দিছে, এটা C++ কাজ করে, সিতেও কাজ করে। দেখো তো এটা বাবল সর্টের পুরো একটা ফাংশন মেথড। এখন এই বাবল সর্ট মেথডটার মধ্যে একটা না একটা এরে পাস করতে হবে, আমার কি পাস করা লাগবে, একটা এরে, শুধু এই এরে লেখার ধরনটা ডিফারেন্ট। C++ এ এরে কিভাবে লেখে, C++ এ এরে কিভাবে লেখে, এখন এটা শেখানো লাগবে। C++ এ এরে কিভাবে লেখে, শুধুমাত্র লেখে এই যে ইন্টিজার এরে, এই তার প্যাকেটটা ওই জাস্ট নামের পরে দেয় আর কি। আর জাভাতে এরেটা কিভাবে লেখে, ইন্ট ফার্স্ট প্যাকেটের আগে দেন হচ্ছে নাম দিতে হয়, অ্যাকচুয়ালি দুইটাই সেম। আলটিমেটলি এখানে ডিফারেন্ট না, জাস্ট বাবল সর্টের ফুড টাইম কপি পেস্ট মারছি, এখানে সফট আপ হইছে, কিছু একটা হইছে, দেন এই ফাংশনটাকে আমরা এখন কল করব। এখন এখানে একটা এরে পাস করতে হবে, এইখানে যদি এখানে তার মানে আমি এর ভ্যালু গুলোকে পাস করব কপি হিসেবে। তাহলে এখন আমি চললাম মেইন মেথডে, এই যে বাবল সর্ট, তো এখানে এসে কি করা লাগবে, মেইন মেথডের কাজ করি, ধরো এগুলাকে একটু কপি করে, মানে এটাকে কি বলে, ধরো একটু কমেন্ট করে দিই। এখন বাবল সর্টের কি বানানো লাগবে, অবজেক্ট বানাইতে হবে। তাহলে বাবল সর্টের একটা অবজেক্ট বানাবো আমরা, ঠিক আছে, যে বাবল সর্ট B1 দেন হচ্ছে বাবল সর্ট, এই দেখো এরেটাকে এইভাবে ডিক্লেয়ার করে একটা এরে, দেন এর মধ্যে এইগুলা ডিক্লেয়ার করে দিলাম। এখন এই এরেটাকে কি করে লাগবে, ফাংশনের মধ্যে পাস করতে হবে। তাহলে বাবল সর্ট ফাংশনের মধ্যে এই যে বাবল সর্ট ফাংশনটাকে কল করে দিলাম B1 অবজেক্ট ডট বাবল সর্ট ফাংশন, আর এটার মধ্যে কাকে পাস করে দিব, এই এরে নামক বাবাজিটাকে পাস করে দিলাম, দ্যাটস ইট প্যারামিটার হিসাবে। আর এবং এখানে কি বয়েড কোনো কিছু রিটার্ন করবে না, তাহলে এখানে পাবলিক টাবলিক এটা লাগাই দিই, ধরো পাবলিক বয়েড লাগাই দিই, মানে যাওয়ার জন্য না লাগালে ডিফল্ট হিসেবে চলবে, ঠিক আছে। এখন এইটা কি হবে, যদি এটা রান দিয়ে এখানে কি ইরর আসতেছে, ইরর কি আসতেছে, হ্যাঁ এইখানে, এই সরি এখানে চলে আসতেছে, এটা দরকার নেই আপাতত, ওকে। ওকে, তো তোমরা ফরম্যাট করে নিতে পারো, যে ফরম্যাট ডকুমেন্ট দিলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা বাবল সর্ট, ক্লাসের ভিতরে বাবল সর্ট নামে একটা মেথড বানাইলাম, দেন মেইন ফাংশনে এসে বাবল সর্ট নামে একটা অবজেক্ট বানাইলাম, এর মধ্যে আমরা বাবল সর্টটাকে পাস করে দিলাম। কারণ তুমি যদি কিছু প্রিন্ট করতে চাও, এটার আগে প্রিন্ট করতে পারো, যে বোঝানোর জন্য, যে সাউথ মাইরা দিলা, এই সাউথ মেরে দিলা, দেন এখানে অরিজিনাল এরে দিলা, ফার্স্টে ধরো অরিজিনাল এরে প্রিন্ট করলাম, তাহলে অরিজিনাল এরেটাকে প্রিন্ট করতে পারে কিভাবে, লুপ ঘুরাইয়া, এই যে ফর ইচ লুপ মেরে দিলাম, এটা তোমরা জানো ফর ইচ লুপ, তুমি আই নাতে দিই ভ্যালু দেই, দেন এখানে আই নাতে দিই ভ্যালু দেই, তাহলে ফর ইচ লুপ মেরে দিলাম, এর এটা প্রিন্ট হবে। আর এখানে আফটার সপের জন্য বললাম যে ধরো সর্টেড এরে বাই
ধরো দিলাম বাবল সর্ট কিছু একটা, তাহলে এখানে কি অরিজিনাল এরেটা প্রিন্ট হবে। দেন এখানে কি হবে, বাবল, এই যে বাবল সর্টের এরেটা প্রিন্ট হবে, দেন বাবল সর্ট এরেটাকে b1 ডট বাবল সর্ট মেরে দিলাম। তখন এইটাকে যদি আমি রান দেই, তাহলে দেখবা এরেটা কি শর্ট হয়ে যাবে না, এই যে এটা শর্ট হয়ে যাবে। তো এখানে এই যে মেথডের মধ্যেই আছি আমরা, যেটাকে কাজ করে টার্মিনালটা, নতুন একটা টার্মিনাল নেই, কন্ট্রোল শিফট প্লাস মারলেই হয়ে যেত, কন্ট্রোল শিফট প্লাস। তো এখানে দেখো সিডি মাইরা কোথায় যাওয়া লাগবে, মেথডস এ। দেন এখানে এসে কি লেখা লাগবে, জাবা জাবা মেইন ডট জাবা, এন্টার মারলাম। তাহলে দেখো এই যে প্রিন্ট হয় নাই, অরিজিনাল রেটে প্রিন্ট হয়েছে, কিন্তু এই যে সর্টেড এরিয়া বাই বাবল সর্টে পরে জিনিসপাতিগুলো প্রিন্ট হয়নি। তো এটা দেখতে হবে কেন প্রিন্ট হয়নি। ওকে, বাবল সর্টের মধ্যে গেলাম, পাবলিক বয়েড বাবল সর্ট। ওকে, এইখানে গেলাম, দেন এইখান অবজেক্টটাকে, এই যে অবজেক্টটাকে বানাইলাম নিউ বাবল সর্ট, দেন b1 এখানে আচ্ছা এরেটা এখান থেকে, আচ্ছা এরেটা বানানোর পরে মেম অবজেক্ট বানাতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, সরি এখানে একটু ডিফারেন্ট আছে। তো এরেটা বানানোর পরে আমার অবজেক্ট বানাইতে হবে। আচ্ছা এখন আসে নাই, বাবল সর্ট b1 বাবল সর্ট ডট এরে পাস হয় নাই, অর্থ কথা। এক কাজ করি তো, ধরো এটাকে একটু ক্লিয়ার করে দেই, এটা মাঝে মধ্যে কম্পাইলার প্রবলেম করতে পারে। আবার একটু ধরো ডিরেক্টলি আমরা এটাকে কম্পাইল করে দিই, ফার্স্টে তো রান কোড দিয়ে দিলাম, কম্পাইল হবে, নতুন করে কম্পাইল হবে। এটা নতুন করে কম্পাইল হইতেছে, এই সর্টেড এটা আসতেছে না কেন, বাবল সর্ট আসতেছে না কেন, সর্টেড এইটা প্রিন্ট হইতেছে না, b1 ডট বাবল সর্ট প্রিন্ট হইতেছে না। এই যে বাবল সর্টের অর্থ কথা, এখানে প্রবলেমটা কি দাঁড়াইলো তাইলে, এটা প্রিন্ট হইতেছে, এখানে প্রিন্ট হইতেছে না, হাউ? এটা হচ্ছে মেইন কাজ, সবকিছু তো ঠিকই আছে, বাবল সর্টের অবজেক্ট বানালাম সেটাও ঠিক আছে, দেন বাবল সর্টের ফাংশনটাকে কল করলাম সেটাও ঠিক আছে, এরেটাকে পাস করলাম, এরেটাকে আমরা এরের অবজেক্ট আকারে পাস করে দিই, সরি এটাকে স্টার্ট দিয়ে দিই, অবজেক্ট আকারে পাস এখানে হবে না। আচ্ছা একটা মিনিট, এটা তুই চেক করি তো এখানে ইরোডটা কেন হইলো। তোমরা এটাও সাজেস্ট করতে পারো, বাবল সর্ট check why sorted array are not printed। দেখি তো এখানে হোয়াট তো কথা, বাট এটা প্রিন্ট হইতেছে না কেন বুঝতেছি না তো। ফাংশন একদম কমপ্লিটলি ঠিক আছে, এরেটা নিতেছে ফাংশনের মধ্যে, এরেটাকে আমরা এখান থেকে এই এরেটাকে এখানে আমরা পাস করতেছি, ঠিক আছে, পাস বাই ভ্যালু করতেছি। তাহলে এখানে এসে সেটা রিসিভ করার কথা, দেন এগুলা কাজ, ও শিট, এটা তো ভয়েড, এখানে কোনো কিছু তো প্রিন্ট করে নাই, দ্যাটস ইট। এখানে প্রিন্ট তো, আচ্ছা সরি এখানে তো প্রিন্ট করে নাই, শিট 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 হয়ে গেছে। এখানে জাস্ট এরেটা কল হয়েছে, বাট এরেটাকে তো আমরা প্রিন্ট করি নাই, যখন প্রিন্ট করে নিতে হবে, মানে জাস্ট প্রিন্ট করে নিতে হবে। সো প্রিন্টের কাজ করে নেই, বিধায় এই কাজ করছে। এখানে জাস্ট এরেটা শর্ট হয়েছে, শর্ট হওয়ার পরে তো এরেটাকে আমরা প্রিন্ট করা লাগবে, আমি তো প্রিন্টই করিনি, প্রিন্ট না হলে এরেটা শর্ট কেমন হবে, চি 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 চি। তো এরকম হয় মাঝে মধ্যে, সো তোমরা একটু মাথায় রাখো। তো আমরা এখানে সিডি মেথডসে চলে যাব, দেন মেথডসে চলে গেছি, দেন হচ্ছে জাভা মেইন ডট জাভা। এখন দেখো এই যে এখন এটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। তো আগে কেন এটা হয় নাই, কারণ ভাই এখানে শর্ট হইতেছে, হওয়ার পরে তো আমি আর প্রিন্ট করিনি, হওয়ার পরে প্রিন্ট করা উচিত ছিল, প্রিন্ট করে দিয়েছি, এই যে এটা শর্ট হয়ে গেছে। তো সেম ভাবে এরকমই কাজ করে সি প্লাস প্লাস জাভাতে, ঠিক আছে, তুমি একটা এরিয়াকে পাস করতে পারো এরকম অবজেক্ট বানাইলে বাবল সেটে। তো তুমি এখানে আরেকটা ক্লাস বানাইলে, ধরো কোন ক্লাস বানাইলে, সিলেকশন সর্ট। ওকে, তো তুমি আরেকটা ক্লাস বানাও, ধরো সিলেকশন আন্ডারস্কোর sort sort ডট জাভা। ওকে, তো এখানে ক্লাস চলে আসবে। তো এখানে ধরো আমি আর লিখতেছি না, ডিরেক্টলি মাইরা দিলাম সিলেকশন সর্ট, কারণ এটা অলরেডি তোমরা জানো, এটা সিলেকশন সর্টের পুরো একটা কোড, কিভাবে কাজ করে এটা তোমরা জানো, স্টেট এখানে পাস হবে, দ্যাটস ইট, আর কিছুই না। তো এখানে এরিয়াটা সিলেকশন সর্ট, তো এখানে আমরা মেইন ফাংশনে এসে কি করবো, তো সিলেকশন সর্টের একটা অবজেক্ট বানাইতে হবে। ধরো এখানে আগে একটা প্রিন্ট করি, কি প্রিন্ট করি, এইরকম লাইন প্রিন্ট করি আর কি, যাতে দুইটা ডিফারেন্ট বুঝায় আর কি। দেন এখানে এসে আমরা সিলেকশন সর্টের একটা অবজেক্ট বানাবো। তো অবজেক্টটা অলওয়েজ ধরো এরিয়াটা সেমই থাক, শুধু আচ্ছা এরিয়াটাকে ডিফারেন্ট নিবা, আচ্ছা এরিয়াটা সেমই থাক, এখানে
আমরা যে অবজেক্ট বানাইছিলাম বাবল সর্টের, এখন বানাবো সিলেকশন সর্টের। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, সিলেকশন সর্ট। তাহলে এখানে কি সিলেকশন সর্ট S1 ধরলাম, দেন হচ্ছে নিউ সিলেকশন। দেন এখন আমরা জাস্ট কি করবো, অরিজিনাল এর দরকার নাই, ডিরেক্টলি সিলেকশন সর্টটাকে প্রিন্ট মানে এটাকে কল করতে হবে। তাহলে S1 ডট এই যে সিলেকশন সর্ট, তো সিলেকশন সর্ট এর এটাকে পাস করে দেবো, দেন এটাকে প্রিন্ট করতে হবে। সিম্পল, এটাকে কি করা লাগবে, এখন প্রিন্ট করা লাগবে। প্রিন্ট না করলে কিন্তু কাজ করবে না। তাইলে এখানে ধরো কিছু একটাকে প্রিন্ট করলাম, সাউট সিলেকশন সর্ট, এটা এই লাইনটা প্রিন্ট হবে, দেন ধরো এর এটাকে প্রিন্ট হবে, দ্যাটস ইট। একই জিনিস। এখানে আমরা সিলেকশন সর্ট একটা অবজেক্ট বানিয়ে কাজগুলো করে নিতেছি। তো টার্মিনাল আমার কোন জায়গায়, ওইটা টার্মিনাল, হ্যাঁ এই যে টার্মিনাল। তো এখানে এসে মেইন ডট জাভা দিয়ে দিই, তাইলে দেখো এটা সিলেকশন সর্ট হয়ে গেছে। এটা হচ্ছে বাবল সর্টের জিনিসপাতিগুলো। তো আলটিমেটলি কাজ কিন্তু এইভাবেই করে, ঠিক আছে। ফাংশনস বা মেথড গুলা যাই বলো না কেন, স্ট্যাটিক মেথড হলে তো মাশাআল্লাহ। ওকে, সো আশা করি মেথড জিনিসটা নিয়ে বুঝছো তোমরা। অ্যাকচুয়ালি ফাংশন কিভাবে কল করে, দ্যাটস ইট, সেটাই, ঠিক আছে, আর কিছুই না। ওকে, এখানে এরপরে আমরা যে জিনিসটাতে যাবো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অলরেডি এখানে ডিসকাস করছি, তোমরা দেখছো যে অ্যাডাপ্টিং দ্য ডিফারেন্ট ডাটা টাইপস থ্রু দ্য ওভারলোডিং, আরেকটা নাম আছে ওভাররাইডিং, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্রিয়েটিং দ্য টু অর মোর মেথডস উইথ দ্য সেম নেম। ওই একটু আগে যেটা আমি বলছিলাম, সেম নাম থাকবে, শুধুমাত্র ডিফারেন্স প্যারামিটার থাকবে, ঠিক আছে। ইমপ্রুভ দ্য কোড রিডেবিলিটি এন্ড এক্সিকিউটিভ। দেখো এখানে এটাও স্ট্যাটিক, এটাও স্ট্যাটিক, এটাও পাবলিক, এইটাও পাবলিক, এটার নামও মেইন ফাংশন, এটার নামও মেইন ফাংশন। এখানে রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, আর এখানে রিটার্ন টাইপ হচ্ছে ডাবল। তার মানে শুধুমাত্র তাদের মধ্যে ডিফারেন্স পাইছি আমি কোথায়, এই রিটার্ন টাইপের মধ্যে। আর ভিতরে দেখো প্যারামিটার 11 22, আর এখানে ইনটু 1 ইনটু, তার মানে প্যারামিটারের মধ্যে কি পাইছি, এই দুইটা প্যারামিটারের মধ্যেও আমি ডিফারেন্স পাইছি। তার মানে কি কি সেম, কোনগুলা সেম হচ্ছে, ধরো এটা কি বলতে নাম সেম, আর ডিফারেন্ট কোনগুলা, ডিফারেন্ট হচ্ছে ধরো প্যারামিটার, তো এটাকে বলা হয় ওভারলোডিং, ঠিক আছে। তো মেইন ফাংশন দেখো প্যারামিটার এখানে দুইটা, বাট এখানে দেখো ইন্টিজার টাইপের প্যারামিটার আর এখানে ডাবল টাইপের প্যারামিটার, দুইটারই নাম হচ্ছে মেইন ফাংশন। তো অটোমেটিক্যালি ম্যাচ হয়ে যায়। তুমি যখন এখানে প্যারামিটার পাস করবা, তুমি ইন্টিজার পাস করতেছো না ডাবল পাস করতেছো, এই ফাংশনটা বা কম্পাইলারে বা এটাকে বলতে হবে জেবিএম এ অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয় যেটা কোন ফাংশনকে কল হবে, এই ফাংশন কল হবে না এই ফাংশন কল হবে, ইন্টিজার ফাংশন রিটার্ন টাইপ ইন্টিজার কল হবে না ডাবল কল, ইন্টিজার কল হবে না ডাবল কল হবে, ঠিক আছে। এটা ইন্টিজার কল হবে না ডাবল কল হবে, এই কনসেপ্টটাকে বলা হয় বেসিক্যালি যে মেথড ওভারলোডিং, জাভা মেথড ওভারলোডিং। তো পলিমরফিজম যখন কনসেপ্টটা পড়বো, এই জিনিসটা একদম না বাজা বাজা হয়ে যাবে। তো পলিমরফিজম কনসেপ্টটা আসে ইনহেরিটেন্সের পরে, ঠিক আছে। ওপির 4টা পিলার আছে, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন আর এনক্যাপসুলেশন, এই 4টা জিনিসই পড়ায়। তো আমরা এখনো ওই ইনহেরিটেন্স শুরু করি নাই, শুরু করলে এই এই ওভারলোডিং ওভাররাইডিং এ একদম বস হয়ে যাওয়া পলিমরফিজম যখন পড়বা। সো আপাতত এখন প্যারা নেওয়ার কোনো দরকার নেই। তাহলে জেবিএম এ কি করবে, তুমি যখন ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করবা, এটার উপর বেস করে দেখো এখানে প্যারামিটার দুইটা, এখানে দুইটা, মানে প্যারামিটার নাম্বার সেম। তাহলে প্যারামিটার নাম্বার অফ প্যারামিটার সেম, নাম্বার অফ প্যারামস সেম, শুধুমাত্র ডিফারেন্ট কি প্যারামিটারের সঙ্গে, এখানে ডাবল আর এখানে ইন্টিজার। ফাংশনের নেম সবকিছু সেম, স্ট্যাটিক সবকিছু সেম, শুধুমাত্র তুমি যখন এখানে ভ্যালু পাস করবা তখন জেবিএম অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এই ফাংশন কল হবে না এই ফাংশন কল হবে। তুমি যখন 7.3 9.4 পাস করবে সে বুঝতেছে এখানে ডাটা টাইপ হচ্ছে ডাবল, তার মানে সেই ডাবল নামক ফাংশনটাকে, ডাবল রিটার্ন টাইপ নামক বা বিশিষ্ট ফাংশনটাকে কল করে দিবে, তখন এই প্যারামিটার গুলো এই ফাংশনের মধ্যে যাবে। তো এতটুকু যদি বুঝে থাকো তাইলে হা বলুন হা বলুন হা বলুন, তাহলে না বলুন না বলুন না বলুন। হ্যাঁ, হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ওকে, সো মেথডোলজিং অপারেটিং আরো পড়াশোনা হবে, প্যারা নাই। ও বাবা, লেজার পয়েন্ট আছে। ওকে, নেক্সট সিম্পল হ্যান্ডেলিং দ্য, আচ্ছা এই ডট ডট অপারেটর, এটাকে বলে ডট অপারেটর। আচ্ছা, এটাকে বলে ভেরিয়েবল আর্গুমেন্টস বা আর্গস বলা হয়।
তো এটাকে স্টার এরকম দেয়। তো এই জিনিসটা অনেকটা ইন্টারেস্টিং। তোমরা জানি না যারা রিয়েক্ট করছো, রিয়েক্ট বা তোমরা যারা রেস্ট ফ্রেমওয়ার্কের মধ্যে জেঙ্গো করছো পাইথনের, তো পাইথনের দুইটা ফেমাস কিওয়ার্ড আছে, আর্গস, কিওয়ার্ডস, কিওয়ার্ড আর্গুমেন্টস, আর্গুমেন্টস এবং কিওয়ার্ড আর্গুমেন্টস। তো রিয়েক্টও এরকম সেম আছে। আহ, তো ঘটনা হয় কি, ধরো কোনো একটা ফাংশন যখন আমরা লিখি, কয়টা প্যারামিটার যাবে আমি জানি না। তুমি এমন একটা ফাংশন লিখলা, তো এটা আমি আসলে তোমাদের, তোমরা যদি এটা সম্পর্কে জানতে চাও তাহলে আমার একটা লিঙ্কডইনে পোস্ট আছে, এটা তুমি দেখতে পারো। এটা ইজিলি আমি ডিসকাস করছি এখানে, যে কোনো ফাংশন আছে আমি জানি না ওই ফাংশনে কয়টা প্যারামিটার নিবে। তো তোমার এরকম হইতে পারে, প্রজেক্ট করতেছো যে তুমি জানো না অ্যাকচুয়ালি যে তোমার ফাংশনটা কয়টা প্যারামিটার নিবে। একটা নিতে পারে, ওকে ফাইন। দুইটা নিতে পারে, ওকে ফাইন। তিনটা নিতে পারে, সেটাও ফাইন। চারটা নিতে পারে, সেটাও ফাইন। কোনো কিছু নাও নিতে পারে, সেটাও ফাইন। তো তুমি জানো না অ্যাকচুয়ালি কয়টা প্যারামিটার যাবে বা কয়টা প্যারামিটার সে নিবে। তো এখানে জিনিসটা আমি এখানে একটু দেখা দিয়ে কষ্ট করে, ডোন্ট মাইন্ড। তো এই যে আর্গুমেন্টস এবং কিওয়ার্ড আর্গুমেন্টস, এখানে যে পাইথনের জন্য দিচ্ছি, তো তোমরা সেম জিনিসটা দেখতে পারো, এটা একটু পড়লেই বুঝতে পারো অ্যাকচুয়ালি কি। সো সেম জিনিসে কি আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্ট, এখানে দেখো কোডগুলো সিম্পল। যে এখানে তুমি জানো না অ্যাকচুয়ালি কয়টা প্যারামিটার নিবে। দেখো এই তো ডিসপ্লে ইউজার ইনফরমেশন। তো এই জিনিসগুলো একটু জুম করলে ভালো হতো, আমি জিনিসগুলো তোমাদের হালকা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারো। আরে আচ্ছা, এই 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 যে এই সেম ফাংশন দেখো, ডিসপ্লে প্যারামিটার আর্গুমেন্ট, জিনিসটা তোমরা হালকা একটু বুঝে নাও। এত ডিটেলসে বোঝার দরকার নাই, জাস্ট হালকা বুঝো যে জিনিসগুলো কিভাবে কাজ করে পাইথন বা অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজে। এখানে দেখো ডিসপ্লে ইউজার ইনফরমেশন নামে একটা কি আছে, ফাংশন আছে। দেখো এখানে দুইটা প্যারামিটার, একটা এলিস, একটা হচ্ছে এইজ। আর এখানে দেখো বব, কান্ট্রি, প্রফেশনাল, আরো যদি কিছু থাকে। তার মানে এখানে কিন্তু আবার দেখো দেখো স্টার স্টার ইউজার দিছি, ইউজার ডাটা। তার মানে এইটাতে অ্যাকচুয়ালি সে জানে না এই ডিসপ্লে ফাংশনের মধ্যে কয়টা আর্গুমেন্ট বা প্যারামিটার আসবে, কয়টা প্যারামিটার আসবে সেইটা জানে না। দেখছো সেখানে এরকম স্টার স্টার ইউজার ডাটা দিয়ে দিছে। ইউজার ডাটা নামে প্যারামিটার গুলো আসবে স্টার স্টার, জয়টা খুশি ওয়টা দাও। যেমন এখানে দুইটা দিছে, এখানে তিনটা দিছে, তুমি আরেকটা দিতে পারো, চারটা দিতে পারো, পাঁচটা দিতে পারো। তো এইটাকে বলা হয় কিওয়ার্ডস আর্গুমেন্ট। তুমি কিওয়ার্ড আকারে দিবা, ঠিক আছে? একটা দুইটা দিতে পারো, তিনটা, সেম সেম ফাংশনের মধ্যেই তুমি আর্গুমেন্ট তিনটা চারটা পাঁচটা দিতে পারো। আর আর্গুমেন্টস আছে পাইথনে, আমি সিম্পলি তোমার জাস্ট বুঝাই পরে জাভাতে বুঝাই দিতেছি সিম্পল। তো এখানে ক্যালকুলেটর সাম আছে, এখান থেকে স্টার নাম্বার দিছে, এটা নাম্বারের ক্ষেত্রে বেসিক্যালি আর্গুমেন্ট। দেখো এখানে সেম ক্যালকুলেট সাম, ক্যালকুলেট সাম, ক্যালকুলেট সাম, তিনটা ফাংশন, একই ফাংশনকে তিনবার কল করছি। এখানে দুইবার প্যারামিটার পাঠাইছি, এখানে পাঁচটা, এখানে চারটা, আলাদা আলাদা প্যারামিটার পাঠাইছি। তার মানে এখানে দুইটা প্যারামিটার, এখানে চারটা, এখানে পাঁচটা। সো এই জন্য এগুলো ইউজ করা হয়, নাম্বার ইউজ করা হয়। তো এটা ডিরেক্টলি টাপল হিসেবে আসবে। আর কিওয়ার্ডস আর্গুমেন্ট যদি তুমি আচ্ছা এই টাপল আমি কি বলতেছি বাদ দাও, সিম্পলি তুমি এই জিনিসটা দুইটা আলাদা পাইতো না কি সিম্পল। তো এটা আসে হচ্ছে ডিকশনারি হিসাবে। আর এখানে জিনিসটা স্টার দিলে, সিঙ্গেল স্টার দিলে পাইথন, সেটা হচ্ছে টাপল হিসেবে আসে। সব পাইথন বলে জিনিসগুলো তুমি বুঝতে পারো। আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি যে ভাই, এই ক্যালকুলেট সাম নামক ফাংশনে জানে না তার ভিতরে কয়টা আর্গুমেন্ট আসে। তখন তুমি দুইটা দিলেও ধে রিসিভ করবে, তিনটা দিলেও রিসিভ করবে, চারটা দিলেও রিসিভ করবে, পাঁচটা দিলেও রিসিভ করবে, ছয়টা দিলেও রিসিভ করবে, রিসিভ করবে, রিসিভ করবে, রিসিভ করবে, তোমার ইচ্ছা। তো এইখানেও আমরা সেম জিনিসটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব, ঠিক আছে? এইখানে আমরা সেম জিনিসটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। ওকে, সো এটাকে কি বলে যেন, আচ্ছা, তো এটাকে বলা হয় বেসিক্যালি এই যে ভেরিয়েবল আর্গুমেন্ট, ঠিক আছে? ভেরিয়েবল আর্গুমেন্ট, কয়টা আর্গুমেন্ট যাবে সে জানে না। এটাকে বলা হয় জাভাতে ডট 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 ইউজ করা, তিনটা ডট ইউজ করা। যেমন এই যে সেম পাবলিক স্ট্যাটিক ভয়েড প্রিন্ট ম্যাক্সিমাম, এবং কয়টা নাম্বারের ম্যাক্সিমাম তুমি জানো না, সেগুলো সবগুলো দিলে ধরো ডাবল। তখন দেওয়ার পর তোমাকে এরকম ডট ডট দিতে হয়। ডট ডট মানে ইচ্ছা মতো তুমি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দিছে, ছয়টা দিতে পারে, সাতটাও দিতে পারে, আটটাও দিতে পারে, নয়টাও দিতে পারে, দশটাও দিতে পারে, ঠিক আছে? সো তুমি জানো না অ্যাকচুয়ালি কয়টা ভেরিয়েবল যাবে। এইটাকে বলা হয় বেসিক্যালি এই যে ডাবল ডট ডট ডট। দেন তুমি এটা এখানে পাস করলা যে ফাংশন, এটা সেই ফাংশন, ফাংশনের নাম হচ্ছে প্রিন্ট এমএক্স ফাংশন, এটার ভিতরে পাস করলা, দেন এটাকে নাম্বার গুলা যাবে,
দেন তোমাকে এখান থেকে সব থেকে ম্যাক্সিমাম কোনটা, এইটা মেবি এটাকে প্রিন্ট করি। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে তুমি এইটা দিতেছো ইন্টিজার 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 ইন্টিজার, এইটা দিতেছো ডাবল, তাহলে সবগুলা কিন্তু ডাবল হিসেবে ট্রিট হবে, সবগুলা কিন্তু ডাবল হিসেবে ট্রিট হবে। যে only one variable length parameter is allowed, it must be the very first last parameter. People, only one variable length parameter is allowed and it must be the very last parameter. মানে তুমি জাস্ট একটা মানে সিম্পল অনলি ওয়ান ভেরিয়েবল লেন্থ, মানে তুমি একটা ভেরিয়েবল টাইপের পাস করতে পারবা, এবং ডট ডট দেওয়া মানে তুমি ভেরিয়েবল একটা মানে প্যারামিটার একটা দুইটা তিনটে চারটা মাল্টিপল প্যারামিটার পাস করতে পারো, ট্রিপল ডট অপারেটর। এটা আমরা একটু দেখি, কোডের মধ্যে দেখলে বুঝতে পারবো বেসিক্যালি। আচ্ছা, কমান্ড লাইনটা পরে আসতেছে, কমান্ড লাইন আর্গুমেন্টটা পরে আসতেছে, এটা পরে আসতেছে। তাহলে চলো এটাকে আমরা বলবো মেথড। তো এটাকে বলে একটা ফোল্ডার বানায় ফেলি, ভেরিয়েবল আর্গুমেন্ট, ভেরিয়েবল আন্ডারস্কোর আর্গুমেন্টস ডট, একটা ডট না তো এন্টার। তো এখানে আমরা সেম ভাবে মেইন ফাংশনটাকে বানায় ফেলবো, মেইন ডট জাভা বাইয়া, আর এখানে হলো আর্গুমেন্টস ভেরিয়েবল আর্গুমেন্টস ডট জাভা। সিম্পল। এই যে প্যাকেজ না, এই যে অ্যাক্সেস মডিফাই না প্যাকেজ সম্পর্কে আছে এটা। তো এখানে আমরা ব্যাং মেরে পিএসবিএম মেরে দিই, ওকে। দেন এখানে একটা ধরো এটার অবজেক্ট বানাবা, হ্যাঁ বানায় কাজ করতে পারো, তো অবজেক্ট বানায় দিই। অবজেক্ট কি বানাবো, ভেরিয়েবল আর্গুমেন্ট, ওকে। তো অবজেক্ট বানাইলাম ধরো ভেরিয়েবল আর্গুমেন্ট, নাম দিলাম ধরো v1, আর এখানে ধরো নিউ ভেরিয়েবল আর্গুমেন্ট, নিউ কিওয়ার্ড দেন ভেরিয়েবল আর্গুমেন্ট, অবজেক্ট বানানো কমপ্লিট। দ্যাটস ইট, অবজেক্ট বানানো কমপ্লিট। ওকে, এখন এখানে এই যে আমরা কাজ করব, কি কাজ, ভেরিয়েবল আর্গুমেন্ট। তো ভেরিয়েবল আর্গুমেন্টের জন্য মেথড বানাইতে হবে, ওই এই আগেরটাই বানায় ফেলি, এই আগেরটাই বানায় ফেলি, এটাই পাবলিক স্ট্যাটিক প্রিন্ট ম্যাক্স, এইটাই বানায় ফেলি। হ্যাঁ, পাবলিক স্ট্যাটিক, তো পাবলিক স্ট্যাটিক না, আমরা স্ট্যাটিক পাবলিক ধরো নাম কি দিব, প্রিন্ট ম্যাক্স। এই দেখো এটা ক্যামেল কেস বলা হয়, এই দেখো প্রিন্ট ম্যাক্স। এখানে এই যে ফাংশনটা লিখলাম, ওকে, মেথডটা লিখলাম। তুমি এখানে বয়েড দিতে পারো, হ্যাঁ বয়েড দিয়ে দাও, রিটার্ন টাইপ কোনো কিছু সে প্রিন্ট করবেন মানে রিটার্ন, আচ্ছা ইন্টিজার দিয়ে দিই, মানে সে কিছু একটা রিটার্ন করবে। আমি ইন্টিজার দিতেছি, তুমি এখানে ডাবল দিতে পারো, যেমন এখানে আচ্ছা বয়েড দিয়ে দিই, আচ্ছা মানে যে কোনো কিছু দিতে পারো, ডিপেন্ডস অন ইউ, তুমি কোন ধরনের ডাটা দিবা। আমি আপাতত দিলাম শুধু বয়েডই দিলাম। এই যে ফাংশন, এখানে তুমি প্যারামিটার দিবে। এখন তুমি জানো না ম্যাক্সিমাম ফাংশন মানে ম্যাক্সিমাম নাম্বার তুমি কয়টা দিবে, একটা ম্যাক্সিমাম নাম্বার বললে কি রে ভাই, একটা ভেরিয়েবল দিলে তো হবে না, তুমি এখানে মাল্টিপল দিতে হবে, দেন এখান থেকে সে পিক করবে কোন ভ্যালুটা সব থেকে বড়। দ্যাটস ওয়াই তুমি এখানে জানো না, তুমি জানো না এখানে কয়টা ভেরিয়েবল, কয়টা নাম্বার যাবে, কয়টা ভেরিয়েবল যাবে, কয়টা আর্গুমেন্ট যাবে, গিয়ে তার ম্যাক্সিমামটা আসবে। দ্যাটস ওয়াই আমরা ধরো ইন্টিজার টাইপের দিমু, দেওয়ার পর ডট ডট ডট, দেন তুমি একটা নাম দিবা, কি পাঠাবা, ধরো নামস পাঠাবো, নামস না সরি নামস পাঠাবো, নামস নামক ভেরিয়েবলের মধ্যে যাবে। এই যে ডট 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 মানে এটা বুঝাইতেছে ভাই তুই ইচ্ছা মতো ভেরিয়েবল পাঠা, ইচ্ছা মতো প্যারামিটার পাঠা, ওইখান থেকে আমি ম্যাক্সিমামটা দিই। আর এখানে ম্যাক্সিমামের কোডটার সিম্পল যেভাবে লিখে, কিভাবে লিখে সিম্পল, কিভাবে লিখে, ও আচ্ছা জিনিস, এখানে যদি কোনো জিরো দেই মানে কোনো কিছু আমি পাস না করি, তখন কি হবে, রিটার্ন কি হবে, জিরো দিবে। মানে আমি ধরো কোনো কিছু পাস করলাম না, এখানে যে নামসটা পাঠালাম এর হিসেবে বা নাম্বার হিসেবে কিছু একটা হিসেবে লিস্ট হিসেবে বেসিক্যালি পাঠায়। যদি কোনো কিছু না দেয় তাহলে জিরো, তাহলে এইটার লেন্থ যদি জিরো হয়, এটার লেন্থ যদি জিরো হয়, মানে কোনো কিছু আমি পাঠাইলাম না, তাহলে ইফ এই যে নাম যে চিন্তা পাঠাইলাম এটার লেন্থ LENGT লেন্থ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে বলবে যে কোনো আর্গুমেন্টই নাই, কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। তাহলে কি করবা, নো নাম্বার প্রোভাইড, তুমি কোনো নাম্বারই দেও নাই, তখন রিটার্ন করে মানে ব্যাক করে দেওয়ার, পিছনে যাওয়ার দরকার। আর যদি তুমি কোনো কিছু দাও তাহলে কি হবে, এইখান থেকে ম্যাক্সিমামটা বের করবে। তাহলে ফার্স্টে বললাম ইন্ট ধর আনস নাম ম্যাক্স নামে ম্যাক্স নাম এসে ফার্স্টে দিলাম জিরো ধরতে পারে, এই নামসের প্রথমটাকে ম্যাক্স ধরলাম। এই ম্যাক্সিমাম নাম্বার কেমনে বের করে, এটা তো জানো যে ম্যাক্সিমাম নাম্বার কেমনে বের করে। ধরো এখানে আমরা একটা এখানে ভেরিয়েবল আর্গুমেন্টের মধ্যে ধরো এখানে একটা C++ ফাংশন নিলাম, ম্যাক্স আন্ডারস্কোর নাম্বার ডট সিপিপি। তো C++ এর যে ফাংশন কিভাবে বাইট করে, যে ম্যাক্সিমাম নাম্বার কিভাবে বাইট করে, ধরো ইন্ট পাবলিক এই যে হ্যাশ ইনক্লুড, ধরো তোমাদের যে std/stdio.h ইউজিং নেমস্পেস, দেন হচ্ছে ইন্ট মেইন, এ ভুলে গেলাম নাকি যে ম্যাক্সিমাম নাম্বারটা কিভাবে পাবো, অনেকগুলো নাম্বার এর মধ্যে থেকে ধরো ইন্ট একটা এরে নিলাম, 5 সিজের একটা এরে, দেন ম্যাক্সিমাম নাম্বার এটা থেকে কি বের করবো, ইন্ট ম্যাক্স। এই যে 0 নাম্বার ইন্ডেক্সটাকে কি ধরতে হয়, ম্যাক্স ধরে ধরতে হয়, বা তুমি ইনিশিয়াল অবস্থায় ইনফিনিটিও ধরতে পারো।
ইনফিনিটিও ধরতে পারো যখন আমরা ইউজার ইনপুট নেই, তো আমরা 0 নাম্বার ইন্ডেক্স, এই 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে ম্যাক্স করি। তো এইখানে সেম জিনিসটা করছি, 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে ম্যাক্স। এরপরে নর্মাল কাজ কি, এই যে এটা থেকে এটা বড় হইলে নাম্বার একটা একটা করে নাম্বার পিক করবো, দেন ম্যাক্সিমাম নাম্বারের সাথে তুলনা করবো, ম্যাক্সিমাম নাম্বারটা যদি বড় হয় তাহলে আপডেট হবে না, নাম্বারটা যদি বড় হয় আপডেট হবে, নাহলে আপডেট হবে না। শেষ, ফাংশনটা কল হয়ে গেছে। এখন মেইন ফাংশনে এসে কি করবো, এই মেইন ফাংশনে এসে কি করবো, এই ভেরিয়েবল এই যে এখানে কি প্রিন্ট ম্যাক্স, এই ফাংশনটাকে কল করবো এই অবজেক্টের সাথে, বি1 অবজেক্টের সাথে। তাহলে বি1 ডট প্রিন্ট ফাংশন, এইখানে দেখো আমি কয়টা ভেরিয়েবল পাঠাইছি, 5টা। 5টা ভেরিয়েবল ম্যাক্সিমাম কি আসবে, 5 আসবে, এবং সবগুলা কি কোন ভেরিয়েবল ভাইয়া, এটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল। ওকে, তো এটা যদি আমি রান দেই, টার্মিনাল টার্মিনাল টার্মিনাল, তো এখানে এসে আবার আমাকে চেঞ্জ করতে হবে সিডি শিট। তো এখানে এসে আচ্ছা পাওয়ার এই যে সিডি তে যাওয়া লাগবে, দেন হচ্ছে ভেরিয়েবল আন্ডারস্কোর আর্গুমেন্টস, আর্গুমেন্টসে চলে গেলাম। এটা কি চলে আসবে, দেন জাভা মেইন ডট জাভা। যখন রান দিলে দেখবে যে দাঁড়াবে একটু বারবার টার্মিনালে উল্টা উল্টা কাজ করে। হ্যাঁ, এখন সিডি তে চলে যাওয়া লাগে, যে ভেরিয়েবল আর্গুমেন্টে চলে যাবে, ভেরিয়েবল আন্ডারস্কোর এ আর জি ইউ এম ই এন টি এস, ভেরিয়েবল আর্গুমেন্টে চলে গেলাম। যাওয়ার পরে আমাকে মেইন ডট জাভাটাকে রান করতে হবে, তাহলে জাভা এম মেইন ডট জাভা রান দিলাম। রান দিলে কোনো কিছু প্রিন্ট হয়নি, কেন প্রিন্ট হয় নাই, কারণ এইখানে দেখো জাস্ট আমি এটাকে প্রিন্ট মানে কল করছি, এটাকে প্রিন্ট করা লাগবে না। প্রিন্ট করার জন্য সিম্পলি কিভাবে প্রিন্ট করে, সরি প্রিন্ট করার তো কথা, এখানে এখানে কি প্রিন্ট হয় নাই, এখানে প্রিন্ট করিনি আমরা, ফাংশনটা তো বয়েড দিছি, বাট কোনো কিছু এখানে প্রিন্ট হয় নাই। দেখো এখানে কোনো কিছু প্রিন্টের ব্যাপার সেবার না, তাহলে আমাদের এখানে প্রিন্ট করতে হবে, আমাদের এখানে কি করতে হবে, প্রিন্ট করতে হবে, ম্যাক্সিমাম নাম্বারটাকে প্রিন্ট দিয়ে দিলাম। দেখো এখানে শুধু এখানে সেই ম্যাক্সিমাম নাম্বারটা বাইর করছে, বাইর করার পরে আমি প্রিন্ট করে নিব। এখন এসে যদি আমরা এই মেইন ফাংশনে এই সেম জিনিসটা রান দিই, তাহলে দেখো এখন ম্যাক্সিমাম নাম্বার কত আসবে, ম্যাক্সিমাম নাম্বার আসছে 5। এখন একটা ভেরিয়েবল তুমি এখানে আরো ভেরিয়েবল বাড়াই দিতে পারো, 6 10 58 40, আরো ভেরিয়েবল তুমি বাড়াই দিতে পারো। তো এখানে আমি সিএলএস মেরে ক্লিয়ার করলাম, দেন হচ্ছে জাভাটাকে কল করলাম, তাহলে দেখো এখন নাম্বার হচ্ছে 40। সো এই যখন তুমি একসাথে অনেকগুলো ভেরিয়েবল পাঠাইতেছো, তো এখানে তুমি বলে দেওয়া লাগতেছে না কয়টা ভেরিয়েবল রিসিভ হবে, তো এটাকে বলা ভেরিয়েবল আর্গুমেন্টস। তুমি ইচ্ছা মতো ভেরিয়েবল, তো এখানে ইন্টিজার তুমি এখানে ডাবল পাস করতে পারো। তো এখানে তুমি ডাবল পাস করলাম, ধরো ডিইউবি পিএলই ডাবল, তাহলে ডাবল পাস করলে তুমি এখানে যে নাম্বার গুলা পাস করবা সেগুলো ডাবল হইতে হবে, যে কোনো একটা নাম্বার এটলিস্ট ডাবল হইতে হবে। তাহলে 4.9 দিয়ে দিলাম, তাহলে ডাবল বানাই দিলাম, যে কোনো একটা নাম্বার এটলিস্ট তোমার ডাবল হইতে হবে। ঠিক আছে, ও সরি, তাহলে এখানে ইন্টিজার না, তাহলে এখানে ডাবল হবে। এই দেখো সামনে ইন্ট ইউজ করে ফেলছি, তো এটা ইন্ট হবে না, তার মানে এখানে এসে আমরা চেঞ্জ করে ফেলি, যেহেতু এখানে প্যারামিটার ডাবল হবে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার ইন্ট হবে না, ম্যাক্সিমাম নাম্বার কি হবে, ডাবল হবে। তাহলে এখানেও ইন্ট হবে না, এখানেও কি হবে, ডাবল হবে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে কোন সময় কোন জিনিসটাকে পিক করতে হয়। তো এখানে যদি দেই যে ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে কত, 4409। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে ভেরিয়েবল আর্গুমেন্ট এইভাবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট। তো এখানে তুমি যেটা দিবা সেই হিসেবে তোমাকে ভ্যালুটাকে পাস করতে, অ্যাটলিস্ট ডাবল দিলে অ্যাটলিস্ট তোমাকে একটা নাম্বার ডাবল দিতে হবে, এবং সবার শেষের নাম্বারটা ডাবল দিলে আরো ভালো। সো এই হচ্ছে বেসিক্যালি হচ্ছে টু মেথড, ভেরিয়েবল আর্গুমেন্ট মেথড। এটা বুঝছো কিনা বলো, এটা টু মাচ ইম্পর্টেন্ট, একটু রেসপন্স করা লাগবে, এটা বুঝছো কিনা বলো, টু মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কোনো প্রবলেম, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ফুল ক্লিয়ার হয়েছে না এখন, ওকে ফুল ক্লিয়ার তো কোনো কিছু হতো না, জাভাতে আগে পড়ো না।
আর এই জিনিসটা আসলে নতুন কনসেপ্ট। একটা মিনিট। তো যতটুকু বুঝেছি অতটুকু বুঝে গেছি, ঘিচি ঘিচি লাগে সবটা। আরে বাহ, ঘিচি ঘিচি লাগার তো কোনো কথাই না। আচ্ছা, মেথডের এইটা বুঝছো কিনা, এইটা বাদ দাও, এই ভেরিয়েবল আর্গুমেন্ট বাদ দাও, বাকিগুলো বুঝছো কিনা একটু একটু? তাইলে বাকিগুলো তো আর গত ক্লাসে দেখানো হয়েছে, বাকিগুলো বুঝলেই হবে। এটা জাস্ট মাথায় রাখো, ওপিতে লাগে না অ্যাকচুয়ালি। ওপিতে এই 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 আর্গুমেন্টস, এই যে ভেরিয়েবল আর্গুমেন্টস, এই মেথডটা লাগে না। সো দ্যাটস ওয়াই জাস্ট দেখো যে এরকমই হয়, অসংখ্য প্যারামিটার। বাকি যে মেথড গুলো আমরা এখানে লিখছি, যে ধরো এখানে এই যে মেথডস এর মধ্যে যে এই যে এখানে একটা প্যারামিটার পাস হচ্ছে, দেন এখানে যদি দেখবা যে একটাই প্যারামিটার আমরা পাস করছি, দুইটা, অনেক সময় দেখবা এখানে দুইটা প্যারামিটার পাস করছি। দেন এই ফাংশনটাকে যখন এড ফাংশনটাকে আমরা কল করছি, এড ফাংশনটাকে যখন আমরা কল করছি তখন দেখবা যে দুইটা প্যারামিটার আমার কল দেওয়া দেওয়া লাগছে। এই দেখো এড ফাংশনের মধ্যে দুইটা দেওয়া লাগছে। আর কোনো ফাংশনের মধ্যে হইতে পারে আমার চারটা, পাঁচটা, ছয়টা প্যারামিটার দিতে দেওয়া লাগতে পারে। তখন আমরা ইউজ করবো ভেরিয়েবল আর্গুমেন্ট। তুমি যদি জানো যে আমার তিনটা প্যারামিটারই পাস হয়, তখন তুমি ডিরেক্টলি এখানে জাস্ট তিনটা প্যারামিটারকে উল্লেখ করে দিবা। তোমার যদি চারটা প্যারামিটার লাগে, তুমি এখানে চারটা প্যারামিটার উল্লেখ করে দিবা। তোমার যদি এখানে পাঁচটা প্যারামিটার উল্লেখ করে দিবা। যদি জানো না কয়টা প্যারামিটার, তখন তুমি এটাকে ডট 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 অপারেটর ইউজ করবে। এটা বলে ভেরিয়েবল আর্গুমেন্ট। তুমি যদি জানো না, আর জানলা থাকলে তো ভালো, ডিরেক্টলি এই যে এখানে আমরা যেভাবে কোন জায়গায় রে, এই যে মেথডস এর মধ্যে এখানে যেমন দুইটা প্যারামিটার জানি দিয়ে দিছি, এখানে একটা প্যারামিটার দিয়ে দিছি, এখানে একটা প্যারামিটার দিয়ে দিছি, এখানে কোনো প্যারামিটার নেই দেই নেই। বাট তোমার যদি এরকম মনে হয় যে না আমার কোনো কয়টা প্যারামিটার জানি না, তখন তুমি জাস্ট এটা ইউজ করবে। বাকি কাজগুলো তো নর্মাল, এটা যে কোনো কোডের মতো। আর কল করার ক্ষেত্রেও সেম, প্যারামিটার যতটা প্যারামিটার তোমার দরকার তুমি পাস করে দাও, যতটা প্যারামিটার তোমার দরকার তুমি পাস করে দাও, কোনো সমস্যা নেই। তো এতটুকু পর্যন্ত বুঝতে থাকলে ভালো, আর না বুঝতে থাকলে আরো ভালো। কমান্ড লাইন আপাতত দরকার নাই, কমান্ড লাইন স্কিপ করলাম। আচ্ছা, ওকে। তো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা একটু মনোযোগ দাও। যে দিস না অলরেডি আমি ডিসকাস করছিলাম যে একটা কোনো ওই ক্লাসের অবজেক্ট, কারেন্ট ক্লাসের ইনস্টেন্স বলা হয় আর কি, জিনিসপাতি, অ্যাট্রিবিউট, মেথড অর কনস্ট্রাক্টর, এগুলো যে ওই ক্লাসের, সেটাকে ডিফাইন করার জন্য দিস ইউজ করা হয়। তো দিস কিওয়ার্ডটা আমরা একটা দিস কিওয়ার্ডটা আমরা কি করতে পারি, কনস্ট্রাক্টরের মধ্যে দেই, মেথডের মধ্যেও দিতে পারি, ঠিক আছে বেসিক্যালি। তো এটা নিয়ে একটু আমরা একটু করি। তো এটা হচ্ছে ইনস্টেন্স ভেরিয়েবল, কনস্ট্রাক্টরের মধ্যে ইউজ করতে পারি, মেথডের মধ্যে ইউজ করতে পারি। তো গতকালকে আমরা দেখছিলাম যে কনস্ট্রাক্টরের মধ্যে মানে ওই ক্লাসের জিনিসপাতি বোঝানোর জন্য রেফারেন্স হিসেবে কাজ করে। এটা বলে রেফারেন্স কিওয়ার্ডও বলতে পারো, যে কোন একটা ক্লাসের জিনিসপাতি রেফার করার জন্য আমরা দিস ইউজ করি আর কি। তো এই ফাংশনের মধ্যে যেটা পাঠায় সেটা হচ্ছে লোকাল প্যারামিটার। আর এই যে দিস দিস দিয়ে যেটা বুঝে সেটা বুঝে হচ্ছে ওই ক্লাসের ভেরিয়েবলস। আর ফাংশনের ভিতরে যেটা পাঠাবে সেটা হচ্ছে লোকাল প্যারামিটার, আর ওই ফাংশনের ভেরিয়েবল বা বলতে পারবো প্যারামিটার। এই জন্য দিস ইউজ করা হয়। তো দিস কনস্ট্রাক্টরের মধ্যে ইউজ করতে পারে, মেথডের মধ্যে, আর ইনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে ইউজ করতে পারে। এই জিনিসগুলো আমরা একটু দেখবো প্যারামিটার। যেমন দিস কিওয়ার্ড অ্যালাউস টু কনস্ট্রাক্টরকে কি করে, টু ক্লিনলি কল another উইথ দ্য সেম ক্লাস, ওই সেম ক্লাসের ভিতরে, হ্যাঁ, রিডিউসিং দ্য রিডান্ডেন্ট কোডগুলোকে যাতে রিপিট না হয়। দেখো এখানে যে দিস 20, এখানে ডিরেক্টলি মেথড এইটাকে ভ্যালু পাস করে দিছি। আর যদি বলি ইন্টেজ, এইটা হবে লোকাল প্যারামিটার, এই ফাংশনের লোকাল প্যারামিটার, লোকাল লোকাল প্যারামিটার। আর আমি যখন দিস ডট এজ বলে দিব, তার মানে বুঝলাম যে স্টুডেন্ট ক্লাসের এইটা, স্টুডেন্ট ক্লাসের এজটাকে তুমি কল করো, ঠিক আছে। এইটাকে বেসিক্যালি দিস কিওয়ার্ডের এক্সপ্লিসিট, এটাকে বলা ইনভোকেশন আর কি, বা এটা বিহেভিয়ার বলতে পারো। সো তুমি ডিরেক্টলি এরকম ভ্যালু পাস করে দিতে পারো, ফাইন, বুঝাবে যে এই ভ্যালুটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের, আর এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর আমরা একটু পরে পড়াশোনা আছে, প্যারানয়েড চিনি। আপাতত বুঝো যে কোন একটা ক্লাসের নামে যখন কোন একটা মেথড বানাই, তখন ওই মেথডটাকে বলা হয় কনস্ট্রাক্টর। ক্লাসের নামে মেথড, ওইটাকে বলে কনস্ট্রাক্টর। আর দিস ডট
এই যে বুঝাইতেছি ওই স্টুডেন্ট ক্লাসের একটা অ্যাট্রিবিউট বা ভেরিয়েবলস বা প্যারামিটারস বা তার জিনিসপাতি, তখন আবার দিস কিওয়ার্ড ইউজ করে রেফার করে, দিস কিওয়ার্ড ইউজ করে রেফার করে। ফাইনালাইজ আপাতত লাগবে না, ক্লিয়ার? তো দিস কিওয়ার্ড নিয়ে সিম্পলি যদি আরেকটু একটু বুঝাই, এটা ফাইনালাইজ আপাতত বাদ। ওকে, তো এখানে অলরেডি দেখছি, তো দিস কিওয়ার্ড নিয়ে একটু পড়াশোনা করে ফেলি, তাইলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, দিস কিওয়ার্ড, তো এখানে নাম দিলাম দিস 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 দিস। ওকে, তো এখানে খালি জায়গার মধ্যে এসে দিস মেরে দিলাম, দিস নামে একটা ফাংশন বানাইলাম। আর এখানে ধরো মেইন ডট জাভা তোমার থাকবে, মিনা ডট জাভা না, মেইন ডট জাভা থাকবে। সেকেন্ডলি থাকবে হচ্ছে ধরো দিস দিস কিওয়ার্ড নাম দিলে আমাকে, তুমি এনিথিং দিতে হবে, দিস কিওয়ার্ড ডট জাভা। আচ্ছা, তো মেইন ডট জাভার মধ্যে তাহলে এই দিস কিওয়ার্ড একটা ক্লাসের কি বানানো লাগবে, এটাকে অবজেক্ট বানানো হতো। আমি পিএসভিএম নিয়ে আসলাম, এর অবজেক্ট বানাইলাম দিস কিওয়ার্ড। ধরো দিস কিওয়ার্ড দিলাম, কি ওয়ান দিলাম, একই কথা, কিওয়ার্ড ভেরিয়েবল বার ওয়ান দিলাম। মানে তোমার ইচ্ছা ভাই, তুমি যা কিছু দাও, দেন দিস কিওয়ার্ড এটা বানাইলাম। এখন এই দিস কিওয়ার্ডের এসে আমরা কি করবো, কয়ভাবে এটাকে বলছি পাস করা যায়, দিস কিওয়ার্ডটাকে 3-4 ভাবে পাস করা যায়। তো একটা হচ্ছে আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে পাস করব, দেন আরেকটা পাস করব হচ্ছে ভেরিয়েবল, আর একটা হচ্ছে মেথড, এই 3 ভাবে। তো এখানে ধরো এই ক্লাসের একটা কিছু অ্যাট্রিবিউট দিয়ে দিই, ধরো ইন্ট এজ, একটা ধরো স্ট্রিং নেম দিলাম। এখন এই ওকে, ধরো এই ক্লাসে 2টা জিনিস আমি দিলাম, এখন এই দিস কিওয়ার্ড নামে কনস্ট্রাক্টর বানাবো। জাস্ট এই দিস কিওয়ার্ডটাকে কল করবো, দিস কিওয়ার্ড, এটাকে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, দ্যাটস ইট, এটা হয়ে যাবে, সরি দ্যাটস ইট, এটা হয়ে গেল তার একটা কনস্ট্রাক্টর। এই যে দিস কিওয়ার্ড এই ফাংশন নাম, এখানে কোনো পাবলিক কিছু হবে না, রিটার্ন টাইপ কিছু হবে না, এটাকে বলে কনস্ট্রাক্টর। এখানে কোনো পাবলিক হবে না, রিটার্ন টাইপ হবে না, কিছুই হবে না, শুধুমাত্র ক্লাসের নামে একটা মেথড বানাই ফেললাম। এখানে তুমি প্যারামিটার দিতে পারো, যদি প্যারামিটার দেও তাহলে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, প্যারামিটার না দিলে নট প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তাহলে এই প্যারামিটার গুলোকে দিয়ে দেই, এই প্যারামিটার গুলোকে দিয়ে দেবো ইন্ট এজ এবং স্ট্রিং নেম। দেন আমাকে সরি ইন্ট এজ এবং স্ট্রিং এনিমেল, 2টা প্যারামিটার দিয়ে দিলাম। এই 2টা প্যারামিটার যে এই ক্লাস, এটা হচ্ছে তাহলে লোকাল প্যারামিটার দিলাম, তুমি যে কোনো কিছু এখানে পাস করতে পারো। বাট এগুলা যে এই ক্লাসের বোঝানোর জন্য আমরা বলি দিস ডট এজ ইকুয়াল টু এজ, এইটা হচ্ছে এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, দিস ডট নেম ইকুয়াল টু নেম। কনস্ট্রাক্টরকে বুঝাইতে হবে ভাই, তুই যে এজ আর স্ট্রিং নিছস, এটা তো একটা মেথড, তুই এজ আর স্ট্রিং যে নিছস, এটা হচ্ছে এই দিস ক্লাসের, এই ক্লাসের অবজেক্ট, এই ক্লাসের জিনিসপাতি, এই ক্লাসের একটি, তুই অন্য ক্লাস না, এই ক্লাসের। তখন আমরা দিস রেফারেন্স ইউজ করি। আর ভেরিয়েবল হিসেবে তুমি ডিরেক্টলি ইউজ করতে পারো। আচ্ছা, মেথডটা ভেরিয়েবল হিসেবে নরমাল হয়ে যায়, দিস ডট এজ ইকুয়াল টু 25, তুমি বলতে পারো এই যে দিস ডট এজ, এই যে এজটা আছে এটা হচ্ছে এই ক্লাসের, তার ভ্যালু হচ্ছে 25, এইভাবে ডিক্লেয়ার করতে পারো। দেন হচ্ছে তুমি দিস ডট নেম এগুলো জন দিতে পারো, একই যে মানে এই এজ গুলা নেম গুলো যে এই ক্লাসের, এই দিস ক্লাসের এগুলাই, সেগুলোকে রেফার করার জন্য এটা ইউজ করা। আর মেথড তুমি নরমাল একটা পাবলিক মেথড বানাই ফেললা, পাবলিক ধরো ভয়েড কি করলা, ডিসপ্লে করলা, ডিসপ্লে ধরো বা ডিসপ্লে কিছু একটা মেথড, এখানে কোনো প্যারামিটার নিবে না যেহেতু ভয়েড দিয়ে দিছি। তুমি পাবলিক ভয়েড ডিসপ্লে, ভয়েড না দিয়ে ধরো স্ট্রিং দিব। আচ্ছা, ডিরেক্টলি ডিসপ্লে পাবলিক স্ট্যাটিক মেরে দিব। আচ্ছা, ধরো ভয়েডই থাক, ভয়েড, আর এখানে ধরো ডিসপ্লে ডি বলাতে দেওয়া উচিত। দেন এখানে এসে প্যারামিটার হিসেবে ধরো ফার্স্টে দিলাম এই যে সিম্পল, তার নামগুলো প্রিন্ট হবে, তখন আমাকে দিস ডট নেম দিতে হবে, দিস ডট এজ দিতে হবে, তার মানে এইগুলা প্রিন্ট হবে। তো এখানে বয়েড হয়েছে, বয়েড আচ্ছা, এখানে কিন্তু ভুল হয়েছে, কি হয়েছে, সিনটেক্স ইরর টোকেন বয়েড কমা রেকর্ডেড এক্সপ্লিটেড কি দিলাম, এটা তো ভুল হওয়ার কোনো কথা না। এখানে কি ভুল হয়েছে, আগে দেখি তো কোনো কমা টমা মিস গেছে কিনা। হ্যাঁ, এই যে দিস কিওয়ার্ডের ভিতরে এই কমা মিস আছে, সরি 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 সরি, এই যে দিস কিওয়ার্ড এইভাবে আলাদাভাবে তুমি করা পসিবল হয় না বেসিক্যালি। তো ভেরিয়েবল আলাদাভাবে ডিক্লেয়ার করা যায় না, দ্যাটস এখানে ইরর দিতেছিল আর কি। সো এটাকে নর্মাল ম্যানুয়ালি আমাদের মেইন ফাংশনটাকে দিতে হবে। তো এটা হচ্ছে কনস্ট্রাক্টর প্যারামিটার, আর এটা হচ্ছে উইথাউট প্যারামিটার। আর এখানে যে পাবলিক, এই যে দিস ডট নেম দিস ডট এজ, তো মেথডের মাধ্যমে ইয়ে করা যায় আর কি।
সিম্পল। আর তুমি নর্মালি কল করতে পারো, এটাকে ইউজ করা যায় না, এটা হচ্ছে মেইন কাজ। আর এখানে তুমি দিস দিয়ে এটাকে জাস্ট ইউজ মানে বলতে পারবা যে দিস ডট নেম ইকুয়াল টু ধরো কত দিলাম, যেটা আমি, তুমি এটা বলতে পারো, বাট এটাকে তুমি ইউজ করতে পারো না। এটা হচ্ছে কাজ। তুমি কিন্তু ডিক্লেয়ার করা পসিবল, বাট এটাকে তুমি ইউজ করতে পারবে না। ক্লিয়ার? সো দ্যাটস ইট। এটাই আর কি জিনিসপাতি গুলা। তো এটা হচ্ছে ভেরিয়েবল স্কোপ আপাতত বাদ দিলাম। সো এই দুইটা নাম, এটা হচ্ছে প্যারামিটার কনস্ট্রাক্টর, এটা হচ্ছে প্যারামিটার সারা কনস্ট্রাক্টর। এখন তুমি যদি এই কনস্ট্রাক্টরকে কল করো, প্যারামিটার দিতে হবে, এই কনস্ট্রাক্টরকে কল না করলে প্যারামিটার দিতে হবে না, ডিসপ্লেকে কল করলে ডিসপ্লে হবে। এখানে এসে ধরো আমরা এই দেখো প্যারামিটার সারা কনস্ট্রাক্টরকে অবজেক্ট বানাইছি, প্যারামিটার সারা। এই অবজেক্টটা হিসেবে কি হবে, কিওয়ার্ডে ডিরেক্টলি 25 আর হবে। আর এখানে তুমি প্যারামিটার আছে, তুমি নিজে নিজে ডিফাইন করে দিতে পারো। তো চলো চলো আমরা তার ইনফরমেশনকে প্রিন্ট করি, যে বার ওয়ানের ইনফরমেশন। তো এখানে এসে ধরো জাস্ট রান কোড দিয়ে দিলাম বা রান জাভা দিয়ে দিলাম। এই যে জন আর এজ 25 প্রিন্ট হয়েছে। বাট এখানে যদি তুমি প্যারামিটার হিসেবে দিয়ে দাও, এজ দিয়ে দিলাম ধরো কত, নেম দিলাম আমার নাম, আমার নাম দিলাম রামিন, আর এজ দিয়ে দিলাম 23 কিছু একটা। সো ফার্স্টে এজ দিতে হবে, যেহেতু ওইখানে প্যারামিটার হিসেবে এজ ছিল। তো তুমি এখানে ডিরেক্টলি এজ, এখানে হচ্ছে নাম বলে দিলা রাত। দুইটা প্যারামিটার তুমি ইচ্ছা মতো, তখন দেখবা এটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরকে কল হবে। তখন দেখো এখানে এই যে প্যারামিটারের কনস্ট্রাক্টরকে কল হবে, ফার্স্টে এজ যাবে, পরে হচ্ছে স্ট্রিং যাবে। এটাকে রান দিই, তাহলে দেখো রামিন 23 আসছে। সো বেসিক্যালি দিস কিওয়ার্ডের কাজটাই হচ্ছে এরকম। সো আপাতত প্যারা নাই, এতটুকু জানলে এনাফ। দিস কিওয়ার্ড, ঠিক আছে, দিস কিওয়ার্ড নিয়ে এতটুকু জানলে এনাফ। আর দিস কিওয়ার্ড নিয়ে আমরা ইনহেরিটেন্স আরো ডিটেলস এ জানবো, কারণ দিস কিওয়ার্ডের সাথে সুপার কিওয়ার্ডের একটা সম্পর্ক আছে। আর এখানে কনস্ট্রাক্টর হচ্ছে এরকম দুইটা কনস্ট্রাক্টর, তুমি প্যারামিটার দিতে পারো, প্যারামিটার ছাড়াও দিতে পারো। তো আমরা বেসিক্যালি এখানে যে অবজেক্টটা বানাই সেটা ডিফল্ট কনস্ট্রাক্টর, এই জন্য কোনো প্যারামিটার দেই না। যতটা এখানে অবজেক্ট বানাইছে দেখবা এগুলোর মধ্যে কোনো নাই যে কোনো প্যারামিটার নাই, তার মানে ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল হচ্ছে। তো এখানে যেটা আসে সেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, কোনো প্যারামিটার নাই, তখন সেটা বলে ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবে আমরা কনস্ট্রাক্টরের সাহায্যে অবজেক্ট বানাই। দ্যাটস ইট। ডিস কিওয়ার্ড এতটুকুই। গত লেকচারে ডিস কিওয়ার্ড নিয়ে ডিস করছি, মাথায় থাকলো। এখন আসি আমরা ওভারঅল একটা আইডিয়া, যে অ্যানাটমি মডিফায়ার অ্যাক্সেস মডিফায়ার নিয়ে পড়াশোনা নাই আপাতত। এগুলো বেসিক্যালি অ্যাক্সেস হবে কি হবে না সেটা ডিফাইন করে রিটার্ন টাইপ তুমি দিতে পারো, প্যারামিটার হিসেবে ইনপুট দিতে পারো, মডিফায়ার হিসেবে মডিফায়ার রিটার্ন টাইপ দিতে, মেথডের নাম, প্যারামিটার লিস্ট দিতে হয়, যের ভিতরে থাকে বডি। আর এখানে বিহেভিয়ার কি পাস বাই ভ্যালু আর ওভারলোডিং এবং ওভারলোডিং কোনগুলো, সেম মেথডের নাম সেম, ডিফারেন্ট প্যারামিটার টাইপস। তুমি শুধু নাম, এখানে মেথড নেমটা সেম থাকবে, ভিতরে জিনিসপাতি তুমি আলাদা দিবে, প্যারামিটার তুমি আলাদা দিবে, তখন সেটাকে বলা হয় ওভারলোডিং। তো ওভারলোডিং ওভাররাইডিং আপাতত প্যারা নাই। তো এই জিনিসটা আমরা পলিমরফিজমে একদম পলি করে ফেলবো। ফিজম, আচ্ছা ফিজম, হ্যাঁ পলিমরফিজম। এইটা হচ্ছে ওপি 4টা পিলারের মধ্যে, টোটাল 4টা পিলার আছে। এই 4টা পিলারের মধ্যে 2 নম্বর পিলার হচ্ছে পলিমরফিজম। এটা পড়তে হবে। আর বইয়ের নিয়ে অলরেডি দেখছি, কোনো কিছু ডট অপারেটর দেখছি, দিচ্ছি, ফাইনালাইজ দরকার নেই। ওকে, সো এগুলো হচ্ছে মোটামুটি লেভেলের ধরো কি মেথডের জিনিসপাতি গুলো। এগুলো যদি তোমাদের ক্লিয়ার কাট ধারণা না থাকে, নেক্সট থেকে শিওর করতে হবে। এটা হচ্ছে আমার অপিনিয়ন। জানি না তোমরা পড়াই কে কিভাবে লেভে করার, বাট ইন ফিউচার এই যে ডট অপারেটর যেটা যারা রিয়েক্ট করবা ভাই, ওয়েব প্রোগ্রামিং, অবশ্যই তোমরা প্রজেক্ট করবা। তো এখানে গেলে দেখো এই যে কিওয়ার্ডস আর্গুমেন্ট এগুলো আসতেছে। সো যারা পাইথন নিয়ে প্রজেক্ট বা জেঙ্গোতে যাওয়ার ইচ্ছা আছে, আমার সাথে যোগাযোগ করে, কারণ আমি নিজে একজন জেঙ্গো ডেভেলপার। ওকে, জেঙ্গো নিয়ে প্রচুর প্রজেক্ট করছি, প্রচুর কাজ করছি। জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক বর্তমানে শিখতেছি, ফার্স্ট এপিআই। এদিকে এখন বর্তমানে কি আছে, ডিপ লার্নিং, মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছি। মেশিন লার্নিং নিয়ে অনেক কাজ হয়েছে অ্যাকচুয়ালি। দেন ডিপ লার্নিং, আর বর্তমানে কি করতে থিসিস করতেছি। তো থিসিসের মেইন করছে আমি দেখাই তোমাদের বেসিক্যালি গুগল কলেব, গুগল। তো তোমরা যারা পাইথন নিয়ে কাজ করার ইচ্ছা আছে, আমার সামনে মানে জাস্ট হেল্প নিতে পারো কি, কোনো কিছু জানা থাকলে, কারণ ম্যাক্সিমাম কাজ আমি পাইথন দিয়ে করছি ওভারঅল অল প্রজেক্ট। আর শেষে লাস্টে শিখছিলাম আর কি এটা কি কি বলে যে রিয়েক্ট আর কি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। ওই প্রজেক্ট 300 কোর্স তুমি অবশ্যই পেয়ে ভাই, এখানে ফুল মান্থস থেকে একটা প্রজেক্ট করতে, বড় প্রজেক্ট করতে হয়, ওটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই থাকে। এখানের মধ্যে ধরো ফুল একটা টিম। আর এই যে পাইথন এগুলো হচ্ছে ধরো ডিপ লার্নিং এর আর কি মডেল গুলা, এই যে মডেল গুলা দিয়ে দেন এটাকে ফাইন টিউন করতে হয়। আর যে লেফট ফ্যাকাল্টি যে ক্লাস করায় এ লাগে হাই হাই লেভেলের খেয়াল
আসলে একটা জিনিস চিন্তা করো, তুমি কি প্রতিদিন এটাকে কি বলে ধরো সারা বছরে সারা মাসে তুমি আটটা থেকে 9টা ল্যাব পাইলা, 2 ঘন্টা বা 3 ঘন্টা ল্যাব ক্লাস থেকে তোমার পুরো মান শেখানো পসিবল? একটা মান শুধুমাত্র একটা, তুমি যদি জাভাস্ক্রিপ্ট শিখতে চাও, জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে তোমাকে 3 থেকে 4 মাস টানা সময় দিতে হবে। তুমি যদি পাইথন শিখতে চাও, এখানে মানে জাস্ট নর্মাল পাইথন তুমি তো 1 ঘন্টা শিখতে পারবে না ভাই। তুমি যদি জেঙ্গো শিখতে চাও মিনিমাম 6 থেকে 7 মাস সময় দিতে হবে তোমার। তো টানা প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা টাইম দিতে হবে। ভার্সিটিতে যেগুলো পড়ায় ভাই, এগুলো হচ্ছে ওই ও আ ক খ আর কি, এ ফর আপেল, বি ফর বল। বাট এরপর দিকে তোমার বাক্য বানানো যায়, ইউনিক বাক্য বানানো যায়, এটা তোমাদের শিখাবে দিয়ে। বুঝতে পারছিস? তো এ ফর আপেল, বি ফর বল, এর দিকে আরো কঠিন কঠিন ওয়ার্ড হয়, এগুলো তো শিখে নেওয়ার দিকে আমরাও করছি। মানে সত্যি কথা যেটা, তবে কিছু করে না, ভার্সিটির সিস্টেমটা এরকম। ওয়েব প্রোগ্রামিং করছি, তো এখানে আমি ফুল ফুল স্ট্যাক একটা প্রজেক্ট বানাইছিলাম, যে আমার গিটাবে গেলে তোমরা পাইবে। দেন প্রজেক্ট 300ও আমরা কি করছি, একটা ফুল স্ট্যাক প্রজেক্ট করছি। তুমি তুমি এটা ফুল স্ট্যাক প্রজেক্ট, ওইটা অনেক মারাত্মক ইম্পর্টেন্ট। তো এটা তোমাদের আমি just হালকা ডেমো দেখাই আমাদের প্রজেক্টের, সো তোমরা যাতে আইডিয়া নিতে পারো। লাস্ট সেমিস্টার, কত সেমিস্টার 7 মেবি, ই কমার্স সিসি, জাহিদ ই কমার্স, প্রজেক্ট 300 এর, আচ্ছা এই দেখো, তো আমরা প্রজেক্ট 300 এর ওভারভিউ তোমরা একটু দেখতে পারো, যে এইসব কাজ আমি করছি অ্যাকচুয়ালি শেষ। তো সে কিছু মানে অ্যাকচুয়ালি সব কাজ আমি করছি, এটার নাম এমনি দিচ্ছি আর কি। তো এটা যে স্লাইড বানানো লাগছে এরকম, স্লাইডটা অবশ্যই জাহিদে বানাইছে, খুব সুন্দর স্লাইড হয়েছে, এখানে সব ফিচার্স আছে। আমি আউটপুটটা তোমাদের জাস্ট দেখাই, ওকে? তাইলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো। আউটপুট আমি তোমাদের দেখাই প্রজেক্ট 300 এর। এই দেখো, সিম্পলি সবগুলা বানালে মানে পুরো একটা প্রফেশনাল। এখানে এই যে সিকোয়েন্স ডায়াগ্রাম বানানো লাগতেছে, ইউজার ডায়াগ্রাম বানানো লাগতেছে, এই জিনিসগুলো করা লাগতেছে। কারণ এগুলো হচ্ছে ধরো ফুল, তোমরা যখন ইন্ডাস্ট্রিতে যাবে এরকম আগে এরকম রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে জিনিসপত্র গুলো বানাইতে হয়। Then এইটা দেখে দেখে দিন পুট করা লাগে, চিন্তা ভাবনা করে সবকিছু এখানে, মানে এ টু জেড যা আছে আর কি। এখানে সিকোয়েন্স ডায়াগ্রাম সব আছিল। আর এটা যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই আছে। আর এটা মেবি এটা রান করা পসিবল কিনা জানি না, আমি তোমাদেরকে রান করে দেখাই। মেবি পসিবল নাও হইতে পারে। আমি তোমাদের হালকা একটু আইডিয়া দেখাইলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, তুমি আমার গিটাবও পাইবা, সরি লিঙ্কডিনও পাইবা। এটা আসলে রান করার মতো এখন মানে ইও নাই, এটা কি বলে এনভায়রনমেন্ট নাই। আমি এটার অনেক জিনিসপাতিকে ইনক্লুড করা লাগবে, সবগুলো আমি ব্লক করে রাখছি আর কি। এটা পাবলিকও হয়, মানে এটাকে কি বলা, তো পোস্ট করছি না। তো তোমরা আমার লিঙ্কডিনে গেলে এটার ভিডিও দেখতে পাবে অ্যাকচুয়ালি। তো এখানে, তো লিঙ্কডিনে যদি যাও, লিঙ্কডিনটা ইউজ করে তোমরা ওই যে আজকে যা শিখছো সেটা নিয়ে একটু পোস্ট করতে পারো। এটা হচ্ছে রেগুলার বেসিসের আর কি। তো এই যে নোট ব্যাংকে তোমরা এটা দেখলেই বুঝতে পারো অ্যাকচুয়ালি এখানে আমরা প্রজেক্টে কি কি ফিচার্স আছে, তো ওভারঅল করতে পারবো। এই যে এখানে ফুল ভিডিও যদি দেখো তাহলে বুঝতে, এই যে এটা হচ্ছে ওভারঅল প্রজেক্ট। আশা করি তোমরা দেখতে পারবে। এটা সিম্পলি ডিজাইনটা তো হাই 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 এগুলো সব ডাইনামিক। এটা হচ্ছে নর্মাল ডিজাইন। আর ধরো লগ ইন করা যাইব, তুমি রেজিস্টার করতে পারবা। তো একটু দেখাই জাস্ট হালকা ডেমো, তো তোমরা এগুলো আইডিয়া নেও। এই যে ফুল 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 স্টেক একটা প্রজেক্ট হয়েছে। তুমি লগ ইন করতে পারো, দেন ইমেল ভেরিফিকেশন করা পসিবল। সো মানে তুমি যে ইমেল ভেরিফিকেশন করতে পারবা, এটাকে কি বলে নর্মাল, তো ভেরিফাইড ইমেল সাকসেসফুল এরকম দেখাবে, দেন তুমি লগ ইন করতে পারবা। লগ ইন করার পরে তুমি এখানে যে রিকোয়েস্ট করতে পারো নোটের জন্য, ধরো তোমার কোনো কোনো নোট দরকার, তুমি রিকোয়েস্ট করলে ওখানে এডমিনের কাছে নোট চাইবো, এরকম আর কি। দেন এখানে তুমি যে তুমি নোট নোট রিকোয়েস্ট করতে পারো, ব্রাউজ নোট করতে পারবা। মানে এখানে আমরা নোট রিলেটেড যা আছে আর কি, সবকিছু এখানে করছিলাম আর কি আমরা, সবগুলোই। তো এটা পাবলিক করলে অবশ্য ভালো হইতো, কারণ ধরো তোমার ফুল একটা ওয়েবসাইট, তোমার যা দরকার তুমি তাই পাইবে, এখানে সব আপলোডেড থাকবে। তুমি নিজে আপলোড করতে পারবা, শেয়ার করতে পারবা, ডাউনলোড করতে পারবা, রিকোয়েস্ট করতে পারবা কোনো একটা নোটে লাগে। তো দ্যাটস ওয়াই দেখো এখানে সর্ট করতে পারবা, ক্লাস নোট, লেকচার, স্লাইড, প্রিভিয়াস কোয়েশ্চন, সবকিছু। দেন তুমি এটা রিয়েক্টও করতে পারবা, ডাউনলোডও করতে পারবা, সবগুলো আর কি। দেন এটা এই যে ডাউনলোড প্রিভিউ, এই যে এই জিনিসটা আমাদের বাকি রয়েছে আর কি, প্রিভিউ করা। প্রিভিউ করার জন্য পসিবল হয় না, তখন তুমি একটা রিভিউ দিতে পারো। আর ডাউনলোডও করতে হয়, যে ডাউনলোড করলে প্রিপেয়ারিং ফর ডাউনলোড, ডিরেক্টলি ডাউনলোড হয়ে যায়। সো মানে সবকিছু এখানে ছিল আর কি অ্যাকচুয়ালি। এরপর ফ্যাকাল্টির ইনফরমেশন তুমি পাইতা, ঠিক আছে? ফ্যাকাল্টির ইনফরমেশন, কন্ট্রিবিউশন কে কে করছে, সবার সাথে একটা নেটওয়ার্কিং তৈরি হয়ে যেত আর কি। এই যে পিডিএফ ডিরেক্টলি ডাউনলোড হয়ে যেত। So, এটা আর কি, দ্যাটস ইট। তো
তুমি রেটিং রিভিউ টিভিউ সব মানে একটু যেটা এখানে যা আছে সবকিছু করতে হবে। তো এরকম তোমরা প্রজেক্ট করা লাগবে, ওয়েব প্রোগ্রামিং বা প্রজেক্ট 300 যে রিয়েল টাইম নোটিফিকেশন এড করছিলাম আমি লাস্টে ওয়েবসাইটে, যে নোটিফিকেশন কেউ ধরুন কোনো নোট আপলোড করলো, তুমি সেটার নোটিফিকেশন পাওয়া। তুমি এখানে তার সবকিছু আপডেট ক্রাউড অপারেশন করতে, এটা বলে ক্রাউড অপারেশন। ঠিক আছে, তোমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এরকম প্রজেক্ট আসতে পারে। এরপরে নোট রিকোয়েস্ট এবং মানে একটু যেটা এখানে যা আছে কিছু বুক আরেকটা বুকমার্কও করতে পারবা। দেন এইটা নিয়ে আমি এই জায়গায় ইনফরমেশন গুলো দেখতে পারবো বেসিক্যালি। ফ্যাকাল্টির ইনফরমেশন দেখতে পারবা, সবগুলো ইমেল টিমেল সব আছিল, সার্চ করতে পারতা। এটা মেট্রো রিলেটেড বানাইতাম আর কি। এরপরে এখানে প্রোফাইলে গিয়ে তুমি প্রোফাইল আপডেট করতে পারবা। দেন সবকিছু ছিল অ্যাকচুয়ালি। এরপরে এখানে এসে তুমি তোমার ইনফরমেশন সবগুলো দেখতে পারবা, ইমেল টিমেল যা আছে। তুমি তোমার ড্যাশবোর্ডে যেতে পারবা, কয়টা নোট তুমি আপলোড করছো, টোটাল কয়টা কয়জনে কয়টা ডাউনলোড করছে, তোমার বুকমার্ক গুলা কি কি সেগুলো দেখতে পারা। এরপরে তোমার এখানে কন্ট্রিবিউশন আছে, এরপর তুমি এই যে আপলোড, তুমি তোমার নিজের নোট আপলোড করে দিতে পারবা। এই কাজগুলো আমরা করছিলাম। তো এটা অনেক বড় একটা প্রজেক্ট হয়ে গেছে। এই নোটটা আপলোড করলে যে পেন্ডিং নোটস, অ্যাডমিনে যখন এটাকে অ্যাপ্রুভ করবে তখন অ্যাপ্রুভ নোটের মধ্যে দেখাইবো। ঠিক আছে, তো অ্যাডমিন প্যানেল থেকে ধরো কোন একটা অ্যাডমিন অ্যাক্সেসটা তোমাদের মধ্যে থাকতো না, অ্যাডমিন প্যানেল বানাইছি না অ্যাকচুয়ালি। এটা অনেক বড় প্রজেক্ট হয়ে যায় কিছু, বিশাল একটা প্রজেক্ট একলা। এটা আসলে এই যে সাথে সাথে তোমার নোটিফিকেশন আসবে যে অ্যাডমিন অ্যাপ্রুভ করে ফেলছে, এই যে নোট আছে অ্যাপ্রুভ টেস্টমেন্ট, সো এগুলো দেখতে পারবা। এই যে এখানে অ্যাপ্রুভ নোটস এর মধ্যে মানে এ টু জেড এখানে ফুল একটা কমপ্লিট প্যাকেজ ছিল আর কি। তুমি সার্চ করতে পারবা, রিকোয়েস্টও করতে পারবা ফুল। তুমি ধরো কেউ যখন রিকোয়েস্ট করে তুমি সেটা মানে ফুলফিল করে, তুমি তোমার কাছে নোট আছে, তুমি ওই নোটটাকে তুমি নিজে আপলোড করতে পারবা। তো এরকম আর কি, ধরো তার হেল্পের জন্য এরকম চায় না কেউ। পাবলিকলি করা পসিবল একটা ছিল আমাদের টার্গেট, কিন্তু এটা তো আর হয় না। সো কারো যদি কোনো আইডিয়া থাকে এরকম করার, তোমরা এই প্রজেক্টটা একটু বার্নিশ করে আরো বড় একটা প্রজেক্ট বানাইতে পারো আর কি। ঠিক আছে, আইডিয়া নিও, প্রচুর শিখা লাগবে রে ভাই, প্রচুর শিখা লাগবে। তো তোমরা এইটা আইডিয়া নিতে পারো, আমার সব রিকোয়ারমেন্ট যা আছে সবই আছে। তো তোমরা এইটা নিয়ে এটার একটু বড় বড় লেভেলে প্রজেক্ট করতে হবে। তো এখানে ফুল ডকুমেন্টেশন আছে, মানে এখানে আমরা কি কি করছি আর কি। তো এরকম করা লাগে, এই যে ফুল ডকুমেন্টেশন আছে। তো তুমি এটা নিয়ে এটাকে একটু বড় পরিসরে করলা, এরকম করতে হবে। এখানে অ টু জেড সব আছে, এই মানে এখানে যা ইনফরমেশন দরকার সব আছে আর কি। তুমি রিপোর্ট, তুমি এটা আমরা কিভাবে কাজ করছি, যে কি কি ফিচার্স আছে, কিভাবে কাজ করে, এটাকে বলে ইউজারগ্রাম ডাটাগ্রাম আর কি, সিকোয়েন্স ডাটাগ্রাম আছে, সব এখানে আছে। তো তোমরা এইটা নিয়ে নিজে নিজে ধরো এইটাকে একটু বড় পরিসরে করলা আর কি, অ্যাডমিট প্যানেল সহ। আরো যদি লাইভ করতে পারো সত্যি কথা। আমরা তো সময় পাইছি না করার, 3 মাসে 4 মাসে কি করা যায় অ্যাকচুয়ালি। ওকে, যাই হোক, তাইলে আমরা এতটুকু পর্যন্ত বুঝছি। এতটুকু পর্যন্ত যদি বুঝার থাকি তাইলে কোনো কোয়েশন থাকলে করতে পারো। আর এটা আমি একটু সেভ করে নিই। আর নেক্সট ক্লাস আমরা বেসিক্যালি এখানে মেথড দেখানোর পরে আমাদের উচিত ছিল এই যে জাভা ভেরিয়েবল এটা দেখানো। তো এটা আজকে সময় হইতেছে না, তো দেখানো পারতেছি না। এখানে অনেকগুলা স্লাইড বানাইছি, যাই হোক সবগুলো অ্যাক্সেস বোঝানোর দরকার। এই যে ডট ডট সব চলে আসবে এখানে, ক্লাস ভেরিয়েবল কিভাবে কাজ করে, কারণ তোমরা একদম ওই যে কোড গুলা নিজের মতো করে এক্সপ্লেন করতে পারবা। এটা হচ্ছে মেইন কাজ আর কি। পাবলিক করে আর্ন করার ইচ্ছা ছিল, বাট ওই যে বললাম না, সময় আসলে। আর এটা মনে হয় না কেউ, স্যারে বলছিল যে এটা সাবস্ক্রিপশন বেস করার লাগে। আমার মনে হয় না তোমরা যে পাবলিক এই টাকা দিয়ে গুলা কিনার মতো। সো আর নর্মালি করিনি, এটা জাস্ট নর্মালি রেখে দিচ্ছে আর কি। That's it। তো তুমি এটা দেখতে পারো আর কি, তোমাদের যদি ইচ্ছা থাকে। ও আর একটা ই কমার্স ওয়েবসাইট বানাইছিলাম, এইটাও সেরা একটা ওয়েবসাইট আছে। মানে ই কমার্স কেউ যদি আছে অ্যাকচুয়ালি কি কইতাম, অনেক প্রজেক্ট করছি জেঙ্গো দি, জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক দি। সেগুলো আচ্ছা নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করবো। এরপরে চলে আসবো আমাদের জাভা কনস্ট্রাক্টর। সো ওপিডি যে মেইন কনসেপ্ট, তো এইটা থেকেই মূলত যে কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে, কিভাবে লেখা লাগে, অ্যাকশন গুলা কিভাবে হয়, এইখান থেকে কোডিং এর যাত্রা মানে ডিপে চলে যাইতেছে অ্যাকচুয়ালি। তো স্লাইড গুলো অনেক কম, আমি স্লাইড গুলো দিয়ে দিবার বোঝানোর চেষ্টা করি। আজকে যেগুলো বুঝাইছি এগুলো টু মাচ ইম্পর্টেন্ট আসছিল, নাইলে বুঝবা না আর কি। আর তোমরা ধরো ওই হিসেবে এইটা ফলো করতে হবে, এই ওয়েবসাইটটা ফলো করতে পারো। এটা আমি নিজে ফলো করতেছি। এই যে সবগুলো এখানে আছে সিকোয়েন্স ওয়াইজ। তুমি যে ওপের কনসেপ্ট গুলা আমরা এই দেখো, অবজেক্ট ক্লাসের ভেরিয়েবল শেষ করছি, ভেরিয়েবল স্কোপ, কনস্ট্রাক্টর, অ্যাক্সেস মডিফাই, যে বলছিলাম যে অ্যাক্সেস মডিফাইটা, পলিমরফিজম, এগ্রিগেশন লাগতেন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ওভাররাইডিং, ওভারলোডিং, এই যে দুইটা কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ডাইনামিক বাইন্ডিং লাগবে না, স্ট্রিং বাইন্ডিংও লাগবে না, শুধু অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইন্টারফেস আর তো তেমন কিছু লাগবে না। এই কয়েকটা জিনিস শিখলেই মোটামুটি ধরো
ইউওপি। আর এখানে ফাইনাল হেল্ডিংও লাগবে না, এই যে এক্সেপশন, ট্রাইকেজ ব্লক, ফাইনাল ব্লক, নেস্টেড ট্রাইকেজ, থ্রো, এক্সেপশন, এই কয়েকটা পড়লেই তোমাদের ওওপি পুরো জিনিসটাকে কাভার হয়ে যাবে। আর এই যে জাভা ইরোর যেটা, বা এটা টু মাচ ইম্পর্টেন্ট। এখানে শুধু এই জাভা ইরোর না, তোমার যে কোনো ল্যাঙ্গুয়েজ ইরোর। ধরো ওই যে কয়েকদিন আগে এরকম হয়েছে না যে এনআই এর যে যেটা, তুমি যে কোনো এমআই নাম্বার দিলে দেখা যায় তোমার এটা রেজিস্টার, তো এখানে একটা ইরোর ছিল, তুমি ভুল নাম দিতেছো, রেজিস্টার হয়ে যাইতেছে, ভুল ইয়েও দিতেছে, রেজিস্টার হয়ে যাইতেছে, ফোন নাম্বার ঠিকঠাক মতো দিতেছে, রেজিস্টার হয়ে যাবে। তো এই এক্সেপশন গুলো, ইরোর গুলোকে হ্যান্ডেল করার কনসেপ্ট হচ্ছে এটা। আমাদের হিউজ টাইপকেস ইউজ করা লাগে, পাইথনে আছে, রিয়েক্টর আছে, সবগুলাতে। মানে তোমার এক্সেপশন মানে ইরোর যে আসবে এটা জানোই, ভুলভাল ইনপুট দিবে, ভুল নাম ইনপুট দিলে সে লগ ইন করে ফেললো, তাহলে তো হইলো না, ভুল পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে গেলো, তাহলে তো হইতো না। সেগুলোকে হ্যান্ডেল করার জন্য ইয়ে হয়। মাঝে মধ্যে দেখো তো তোমার ফেসবুকে ঢুকলে এরকম দেখা যায়, ইউর পাসওয়ার্ড ওয়াজ রং, প্লিজ এন্টার দ্য কারেক্ট পাসওয়ার্ড। এই যে জিনিসটা তুমি থ্রো করলা, এইটাকে বলা হয় বা এক্সেপশন। ভুল দিলে তুমি ট্রাই কেচের মধ্যে এটাকে থ্রো করে দিলা, যে এটা ভুল হয়েছে, তুমি এটা করো। এই কাজগুলো করার জন্য মূলত ওই ওপিডি কনসেপ্ট গুলো লাগে। তো রিয়েল ওয়ার্ল্ডে এগুলো কাজে লাগে। তো আমার কথাগুলো মাথায় রেখে ইন ফিউচার যখন প্রজেক্ট করবে বুঝতে পারবে ইরোর এবং এক্সেপশন কিভাবে আমরা হ্যান্ডেল করি। এই যে পাসওয়ার্ড, প্লিজ এন্টার দ্য কারেক্ট পাসওয়ার্ড, প্লিজ এন্টার দ্য স্ট্রং পাসওয়ার্ড, ইউর পাসওয়ার্ড উইল বি দ্য ক্যারেক্টার নাম্বার, ওটা। এরপরে আরেকটা ইউজার নেম শুড বি দ্য নো স্পেস, এরকম বিভিন্ন ধরনের দিতে পারো। হ্যাঁ, জিনিসপাতি, ইমেল ইমেল নেম আর নট ভ্যালিড, এই যে জিনিসগুলো আমরা দেখাই ফর্ম ফিল আপের ক্ষেত্রে, এগুলো হচ্ছে এই এক্সেপশন হ্যান্ডেলিং এর মাধ্যমে করে। সেটা সব ল্যাঙ্গুয়েজের জন্য প্রায় ওয়ার্কিং প্রসেস সেম, হয়তো কোড আলাদা হইতে পারে, বাট আমরা ওয়ার্কিং প্রসেসের দিকেই ফোকাস করবো, যাতে ধরো যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা এটা বুঝতে পারো, ধরতে পারো আর কি। আর থ্রেডিং, মাল্টি থ্রেডিং হয় যে একই সাথে মাল্টিপল কাজ করা, একই সাথে অনেক টাস্ক করা। যে তোমার ওয়েবসাইটে ধরো একজনে ক্লিক করে সে বসে থাকলো, এটা ঘুরতেছে 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 ঘুরতেছে, লোডিং হইতেছে, আর লগ ইন হইতেছে না। তো এটা একটা প্রবলেম। তো এখানে আমরা থ্রেডিং ইউজ করি। তো এটা তোমার থ্রেডিং এর কনসেপ্টটা শেখা, সব ল্যাঙ্গুয়েজে সব জিনিসে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো। আর সিনক্রোনাইজেশন আপাতত লাগবে, নেটওয়ার্কিং এর কনসেপ্ট অনেক আলাদা। সো জাবার এখানে পুরাটা যদি কেউ করে, এখানে জাবাতে বস হয়ে যাবে অ্যাকচুয়ালি, দূরে 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 অনেক ইনফরমেশন। সো টিউটোরিয়াল পয়েন্টটা অনেক একটা ভালো একটা প্ল্যাটফর্ম, তোমরা এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য শিখতে পারো, যে কোনো জিনিসের জন্য এটা স্টার্ট করতে পারো। কোডিং অনেক অনেক, সব ফ্রি, গুলো সব ফ্রি এটাতে। সো দিস ইজ অনেক ইম্পর্টেন্ট, ভিডিও আছে, তো তোমরা এটা একটু ফলো করতে পারো। সব এখানে আছে, কোনো কিছু বাদ নাই। পেমেন্টও করতে পারো, অথবা নর্মালি নর্মালি শিখতে পারো। আর্টিকেল দেখতে পারো। গিক ফর গিক্স থেকে আমি মনে করি এটা পালা, কারণ এখানে সেগুলো বুঝানো। এই যে জাভা শিখতে পারো, অপারেটিং সিস্টেম, জাভা, এইচটিএমএল, অ্যান্ড্রয়েড, সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, এই যে জাভাস্ক্রিপ্ট যেটা আমি বলছিলাম, সব শিখতে পারো এখানে। তো জাভাস্ক্রিপ্ট যারা শিখতে চাও এখান থেকেও শিখতে পারো। দ্যাটস ইট। ওকে, সো আজকের ক্লাসটা মূলত এতটুকুই। কারো কোনো কোয়েশ্চন থাকলে করতে পারো, আর কোনো কিছু জানার থাকলে সেটাও করতে পারো। কোনো রেসপন্স নাই? না ভাই, কোয়েশ্চেন নাই। কিরে তোরে আজকেও কি ফসাইতাম? তোরে তো সবাই রে ফসায় রে। না না, আজকে আর কামড়াই তারে ফসানি, আজকে যদি আল্লাহ, ভাই নাহিদুলের নরম পাইয়া বুঝছো, ইচ্ছা মতো ট্রোল করে এই। নাহিদুল, তোমার জন্য কষ্ট হচ্ছে। ঠিক আছে, নাহিদুল ও এটা জাস্ট এক্সাম্পল দিছিলাম আর কি। নাহিদুল্লাহ, আর কোনো নাম পাইছি না, এরকম নাম তো অনেকের আছে। নাহিদুল্লাহ, অনিক ভাই। হ্যাঁ, ও কালকেরটা আসলে কালকে, না না, কালকে তোমরা এটা ট্রাই করতে পারো। তোমরা এটা ট্রাই করতে পারো, অ্যাক্টিভেটর এটা তোমরা ট্রাই করে দেখতে পারো যে অ্যাকচুয়াল কিন্তু প্রেডিকশন দেয়। তোমরা যদি ঠিকঠাক মতো ইনপুট দেবে, এটা বেসিক্যালি ডিসিশন ট্রি নিয়ে কাজ করে। তো মেশিন লার্নিং যখন তোমরা ডিসিশন ট্রি নিয়ে পড়বা, তখন এই জিনিসটা আরো ডিটেলস বুঝতে পারো, সে কিভাবে ডিসিশন ট্রিটা ফলো করে। তোমরা এটা ট্রাই করতে পারো, অ্যাক্টিভেটর এটা ট্রাই করতে পারো, ট্রাই করে দেখবে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, তাহলে আরো ডিটেলস বুঝতে পারবো। মানে মেইন কনসেপ্ট হচ্ছে ডিসিশন ট্রি। তো ডিসিশন ট্রি হচ্ছে একটা মেশিন লার্নিং এর অ্যালগরিদম,
তো এটার মধ্যে সব ধরনের ডাটা দেয়া এরকম কোয়েশ্চেন করে আর কি একটা মানে ডিসিশন ক্রিয়েট করে। যখন সে বলবে যে তোমার ক্যারেক্টার কি এশিয়ার কিনা, আমরা বললাম হে এশিয়া, তাহলে সেই এশিয়া ছাড়া বাকি সবগুলাকে বাদ দিয়ে দেয়। দেন যে যদি বলে যে এটা তোমার কোনো ক্যারেক্টার এটা সিঙ্গার কিনা, যখন আমরা বলি হে সিঙ্গার, তখন সে কি করে সিঙ্গার ছাড়া বাকি সবগুলোকে বাদ দিয়ে দেয়। তার কাছে যা ইনফরমেশন আছে ও সিঙ্গার ছাড়া বাকি সবগুলোকে বাদ দিয়ে দেয়। এরকম একটা একটা কোয়েশ্চেন করে আর একটা একটা সে ডিসিশন প্রেডিক্ট করে। তো এটা পিওর ডিসিশন ট্রি এর, ডিসিশন ট্রি র্যান্ডম ফরেস্ট, এই দুইটার মিল একই বেসিক্যালি। তো এটা তোমরা পড়লে অ্যাকচুয়ালি বুঝতে পারবে। ঠিক আছে, সো ট্রাই করছি এক্সেপ্টটা দিছে, হ্যাঁ এই দে, মানে এরকম। এটা বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে ডিসিশন ট্রি। তো কারো যদি ডিসিশন ট্রি নিয়ে জানার ইচ্ছা থাকে মেশিন লার্নিং অ্যালগরিদম, তো সামনে তো কোর্স আসতেছে, তোমরা পাইবা এমন। আর আলো করতে হয়ে যাবে এটাই, কারণ বুঝার মতো তো অভিজ্ঞ নাই। ফিউচারে প্রজেক্ট তো তোমার নিজে করতে হবে, একটু কিছু করার নেই। আইডিয়া দিলাম, ধরো প্রজেক্টে কোনো ইরো রইলো, এটা ফাইন্ড আউট করে দিলাম, ফিক্স করে দিলাম, বাট তোমার কোড তো আমি করে দিব না ভাই, তোমার কোড তো তুমি করা লাগবে। এটা হচ্ছে একটা। আর আই থিঙ্ক আমি মনে করি সব থেকে বেস্ট বেস্ট মেন্টর হচ্ছে চ্যাটজিপিটি বা জেমিনি। তুমি সব প্রজেক্ট করতে পারবে যদি তুমি জানো। ধরো তুমি যদি প্রজেক্ট করতে চাও, আগে তোমার ফ্রেমওয়ার্ক সেট করতে হবে যে আমি জেঙ্গো দিয়ে প্রজেক্ট করতে চাই অথবা মান দিয়ে প্রজেক্ট করতে চাই, আর পিএইচপি লারাভেল দিয়ে প্রজেক্ট করতে চাই। তখন তোমাকে পিএইচপি লারাভেলের কনসেপ্ট শেখা লাগবে। পিএইচপি লারাভেল ভেরিয়েবল কিভাবে কাজ করে, মানে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে নতুন করে। তখন ওই ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে দেখবা তোমার তেমন টাইম লাগতেছে, কারণ তুমি অলরেডি সি পারো, জাভা পারো, সি প্লাস প্লাস পারো, ওই সেম জিনিসগুলাই দেবে এখানে, শুধুমাত্র প্রিন্টের মানে লেখার ধরন নাকি আলাদা, প্যারা নেওয়ার দরকার নেই, একই জিনিস। ওইগুলো শিখতে হবে, তখন ফ্রেমওয়ার্ক তোমার শেখা লাগবে, একই সাথে তোমার ডাটাবেস হ্যান্ডেলিংটা শিখতে হবে। তো একটা একটা শিকার পরে বেসিক্যালি আর দেনকে প্রজেক্ট করা লাগে আর কি। এখন তুমি যদি কিছুই জানো না, এইচটিএমএল জানো না, তখন তো কিছু করার নেই। এইচটিএমএল জানো না, সিএসএস জানো না, দেন জাভাস্ক্রিপ্ট জানো না, তখন তো তুমি কিচ্ছুই পারবে না। এটা হচ্ছে প্রথম কাজ। তো আস্তে আস্তে আই থিঙ্ক তোমরা এখন টু ওয়ানে, তুমি টু থ্রিতে মেবি তোমাদের ওয়েব প্রোগ্রামিং এরকম দিয়ে দিবে। এখন তো তোমরা ইয়ে করতেছো, তো সামনে তোমরা পেয়ে যাবা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে প্রজেক্ট করা লাগবে। ঠিক আছে, এরকম অনেক প্রজেক্ট করে দিচ্ছে আমার ফ্রেন্ডদেরকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো তোমাদের প্রজেক্ট করা লাগবে, তখন তোমরা শিখতে হবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট করার জন্য। অনেক জিনিসপাতি গুলো শিখতে হবে। তো অনেকে ভালো ভালো প্রজেক্ট করছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, অনেকে করে, কিভাবে করে অ্যাকচুয়ালি জানি না, বাট শিখে শিখে করা যায়। এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে। আইডিয়া নিয়ে শিখে শিখে করা যায়। আরে ভাই আইডিয়া নিয়ে আমরা থিসিস করে নিলাম, আর তোমরা প্রজেক্ট কেন করতে পারতাম? এটা একটা শিকার মেন্টালিটি রাখতে হবে আর কি। আর কন্ট্রোল সি কন্ট্রোল বি মাইরেও কাজ হয় না যদি তুমি সেটা না জানো। এটা হচ্ছে একটা মেইন কাজ। চ্যাটজিপিটি বলো, জিমিনি বলো, আরেকটা আছে অনেক টুলস আছে ডিরেক্টলি প্রজেক্ট বানায় যায়, আমি তোমাদের দেখাই, বিলিভ করতে হয় না তো, ডিরেক্টলি প্রজেক্ট বানায় দেয়। কি বলতাম তোমাদের, আচ্ছা এই যে ধরো আমি রিসেন্ট একটা প্রজেক্ট করছিলাম এই কয়দিন আগে, এটাবের রিপ্রেজেন্টেটিভ দেখলেই বুঝতে পারবা, এই লাস্ট কয়দিন আগে আমি তোমাদের দেখাই। এটা সম্পূর্ণ আমি এআই দিয়ে করছি, আমি নিজে কোনো কোড করছি না। এই যে লাভে ভাই, হ্যাঁ নিজে আমি কোনো কোড করছি না, টোটালি কোনো কোড করছি না। ওইটার তো ধরো আহ এটার ওইখানে ডেসক্রিপশন এড করছিলাম আমি। দাঁড়া আমি তোমাদের জাস্ট এটা দেখাই, বেসিক্যালি এটা কি টোটালি এখানে আমি মানে টোটাল এই যে কোড গুলো, এই যে সার্চ এর মধ্যে যদি যাই, ধরো এই যে এটা রিয়েক্ট দিয়ে করছিলাম আমি, যে রিয়েক্ট দিয়ে করছিলাম যে অ্যাপ ডট জেএক্স বলো, ওগুলো সম্পূর্ণ রিয়েক্টের কোড। এই দেখো রিয়েক্টের কোড, তো রিয়েক্টের কোডের মতো এখানে সেম। এই যে পুরা কোড, এখানে অনেক লাইনে, কত লাইনে কোড আমি নিজে জানি না। এটা ধরো টোটালি আমি নিজে কোড করছি না, হ্যান্ড রেটেড কোড না। নোটবুকে প্রজেক্টটা এটা এর মাধ্যমে পেজ তৈরি করি, আপলোড করিয়া, দেন পেজে অপটিমাইজ দেন এসইও করিয়া আর্ন করতে পারবো। এটা তো ইনপুট দিতে হবে। আর্ন এগুলো হইতো না বুঝছো, ফিজিবিলিটি টেস্ট করছি। তোমরা কেউ কিনবা আমাদের করতো, এইটা করলাম বলো, পাবলিক পাবলিক করলাম, সবকিছু আপলোড করলাম, লাইক এডুকেশন, এই যে যেমন এটা করলাম তোমার দেখাই, এডুকেশন ব্লগ। হ্যাঁ এই দেখো এরা এরা এই কাজটা করে, এরা এই পাবলিকে, এই যে এটা এরা কি করে জানো, এরা মনে হয় এটা জাস্ট জানি না, এটা হয়তো ওই তো ছোট বিজ্ঞাপনের জন্য 24 ঘন্টা সাইট বন্ধ আছে,
এরা কি করে, এই তো এড শো করতেছে, ঠিক আছে, বন্ধ করে কিভাবে উদ্বাসের মানে বাংলাদেশের যত প্ল্যাটফর্মের মধ্যে আছে এটাকে কি করে বন্ধ করুন, হ্যাঁ। আচ্ছা, এটা হবে না। এরা কি করে জানো, এই যে যত প্ল্যাটফর্ম আছে সবগুলার পিডিএফ এখানে আপলোড দেয়। তো এরা কি করছে, হয়তো ওয়ার্ডপ্রেস বা ওই গুগল গুগল ব্লগ এরকম কিছু একটা আছে, ব্লগার ইউজ করে মনে করে ইয়ে করছে, কিন্তু ধুম পিডিএফ আপলোড করে এটা হিউজ টাকার ইনকাম করে, কারণ এখানে এটা ডাউনলোডের পরিমাণটা অনেক বেশি। সো এরা ফ্রিতে দেয় এগুলা। তো এরকম প্ল্যান ছিল আর কি, বাট এত তো নোট পাইতে পারে, আমরা তো মনে করে করছিলাম যে একটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে অ্যাকচুয়ালি আমরা ওইরকম নোট সচরাচর টুকাই না, ফ্রেন্ডে বলেই দিয়ে দেয়। এই দেখো, এরা এমন কোনো পিডিএফ নাই যে এখানে নাই, সব আছে, ধুম পিডিএফ এবং অরিজিনাল পিডিএফ গুলা, বুঝছো, A to Z এখানে তুমি সব দেবো না। সেদিন মেইন কাজ হচ্ছে এইটা। তো এরকম টার্গেট আছে, বাট ইউনিভার্সিটিতে এরকম হয় না কেউ, কারণ সবাই এখন জিপিটির উপর ডিপেন্ডেন্ট আছে। ওর আর বাদ দিয়ে দিছিলাম। আচ্ছা, এই দেখো, এইটাও সেমলি আমি বানাইছি, ধরো নর্মাল, এটাকে কি বলে, এআইডি, টোটাল এআইডি। তো এই কোডগুলো আমি নিজে করে নিই। তো তোমরা, বাট আমি রিয়েক্ট পারি, এটা পুরো রিয়েক্ট আমি পারি, দ্যাটস দেখছি যে কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় কিনা, এবং এআই ইন্টিগ্রেট করছি। তো এটাতে ধরো নর্মাল একটা, তোমরা এটা নিতে পারো, ধরো মানে কিছু একটা, এটাকে বাংলায় বেশি বেসিক্যালি কাজ করে আর কি। আমি এটার পারফরমেন্সটা দেখাই তোমাদের। উম, ধরো আমি দেখাই তোমাদের ফোন করছে, ওকে। তো তোমরা এটাকে দিতে পারো, ধরো তার নাম দিলাম, ধরো নাহি, নাহিদুল্লাহ, ওকে। আর ধরো পারমাণবিক দিলাম, আর বৈজ্ঞানিক দেবো, এটা গানের মতো। ধরো সে হচ্ছে নাহিদুল্লাহ, তো তো কার জন্য বানাবো, বয়ফ্রেন্ড, ওকে। আর ম্যাজিক, তো এটা মেবি কাজ করবে না, কারণ এটা জানি না, কাজ করলে করতে পারে। এটা হচ্ছে এপিআই যেটা ছিল, তো এপিআইটা মনে হয় ব্লক করে দিছে আমার, ফ্রি এপিআই তো। হ্যাঁ, অপেক্ষমান চিঠি দ্বারা হইতে হইলেও হইতে পারে। উম, এই যে অপেক্ষমান চিঠি হইলেও হইতে পারে মেবি, কারণ এখানে এআইটা যে এই যে এটাকে কি বলে, যে ইউআরএলটা আমি ইউজ করছি, এইটা মেবি ব্লক করে দিছে, এই যে ইউআরএলটা, এপিআই কিটা এটা মানে ব্লক করে দিছে। সো দ্যাটস এ টাইম নিতেছে, নাহলে আগে কাজ করতে, বুঝছো, সুন্দর সুন্দর, এটা কি বলে, সুন্দর সুন্দর ইয়েগুলো, এইটা কাজ করে না বেসিক্যালি, কাজ করবে না। হ্যাঁ, কারণ এখানে এপিআইটা মনে হয় যে চেঞ্জ করে ফেলছে, যে +2.5 ইউজ করছিলাম আর কি প্রিভিউ, এটা মনে হয় আপডেট করে ফেলছে, যে 9/5/2025, দ্যাটস এটা কাজ করতেছে না। তাহলে এটা আপডেট করে আমি তোমাদের দিয়ে দিন না, তোমরা একটু ট্রাই করতে পারো, এটা অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো ক্রিয়েট করি, এটা করছিলাম আর কি। এআই দিয়ে সম্পূর্ণ টোটাল সেট, এটা কাজই করবে না, কারণ এটা এপিআই গুলো চেঞ্জ হয়ে গেছে। তো এটা অলরেডি, আচ্ছা এটাকে ধরো, উম, আচ্ছা এক কাজ করি, ও এপিআই কিটা এখানে নাই এটি বেসিক্যালি, এপিআই কিটা আপডেট করলে অবশ্যই এটা হবে, এটা হবে না। তো এটা আমি তোমাদের আজকের ভিতরে দিয়ে দিন এপিআই কিটা আপডেট করি। তো তোমরা একটু ট্রাই করে দেখতে পারো কি, নিজের প্রিয়জনরে দিতে পারো, আবার ইয়ে করো না, এটা কি পাবলিক করো না আর কি, তাহলে বুঝলি যে এটা তুমি করছো না, এআই দিয়ে করছে আর কি। অনেক কিছু এখানে হইতে পারে, এটা বেসিক্যালি হবে না। এই যে ইরর গুলো এখানে আসে, ধরো ইরোরটা যদি আমি দেখি, হ্যাঁ, ইরোরটা হচ্ছে এখানে, এই দেখো, ফেল টু দ্য জেনারেটিভ ল্যাঙ্গুয়েজ। তো এখানে মেইন কনসেপ্ট হচ্ছে রিসোর্স লোড করতেছে না, মানে ওই যে এপিআই কিটা নাই আর কি। তো এই যে ইরর গুলো আসতেছে, এগুলো হ্যান্ডেল করতে হয়। তো ওই হ্যান্ডেলের জন্য আমাদের যেটা আছে সেটা হলো এক্সেপশন হ্যান্ডেলিং। ইরর গুলো না আসে আর কি, যে 404 এর মানে কি বুঝতে হবে, স্ট্যাটাস কোড এগুলা, so সবগুলো হচ্ছে তোমাদের শিখা লাগবে অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রজেক্ট করতে গেলে। তো এটা এটা কাজ করবে না, কারণ এখানে ফিল্ড আসতেছে। আর যেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা ট্রাই করো, ঠিক আছে। তো আজকে ক্লাসটা বেসিক্যালি এতটুকুই থাক, আর থ্যাংক ইউ সবাই ক্লাস করা লাগে। আর কোনো কিছু জানা থাকলে করতে পারো, না হলে তো আর নাই। উম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম, okay, let's see.
Okay. Yes.